আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীর গ্রেফতার, জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হলো র্যাব হেডকোয়ার্টারে। গুলশানের বাসায় অভিযানে মাদক ও ক্যাসিনো সামগ্রী জব্দ। আরও ৩০ লাখ সিনোফার্মের টিকা এখন ঢাকায়। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল ৩১ আগস্ট পর্যন্ত। করোনায় আরও ২৩৯ জনের মৃত্যু। দেশজুড়ে কোভিড যুদ্ধের হাতিয়ার মাত্র ২৭,০০০ অক্সিজেন সিলিন্ডার। কয়েক দফা সংকটেও নেই সংখ্যা বাড়ানোর উদ্যোগ। মজুদ বাড়ানোর দায়সারা আশ্বাস কর্তৃপক্ষের। বর্ষা এলেই তলিয়ে যায় কক্সবাজারের নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েন লাখ লাখ মানুষ। ত্রাণ নয়, টেকসই বাঁধের দাবি স্থানীয়দের। এবং শাহজালাল বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজের জায়গা দখল করে রাখা ১২টি বিমান নিলামের প্রক্রিয়া শুরু। এখতিয়ার নেই, দাবি মালিকদের। আদালতে যাওয়ার হুঁশিয়ারি। ভোরের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর গুলশানে গত রাতে তার বাসায় অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ বিদেশি মদ, ক্যাসিনো সামগ্রী, ওয়াকি টকি সহ নানা অবৈধ জিনিস জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে র্যাব হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়েছে। দীর্ঘ ৩.৫ ঘন্টার অভিযান শেষে বাসা থেকে বের করে আনা হয় হেলেনা জাহাঙ্গীরকে। এ সময় বেশ প্রফুল্ল দেখা যায় তাকে। মাস্ক খুলে হাসি মুখে হাত নেড়ে অভিবাদন জানান উপস্থিত সবাইকে। সেখান থেকে তাকে নেওয়া হয় র্যাব হেডকোয়ার্টারে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গুলশান ২-এর ৩৬ নম্বর রোডের ৫ নম্বর বাড়ি, যার মালিক হচ্ছেন হেলেনা জাহাঙ্গীর, সেখানে আমরা অভিযান পরিচালনা করি। তার বিরুদ্ধে মাদক সহ কয়েকটি অপরাধের প্রাথমিক তথ্য পাওয়ার কথা জানিয়ে র্যাব বলছে বিস্তারিত জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। বিদেশি মদ, ওয়াকি টকি সেট, ফরেন কারেন্সি, ক্যাসিনো খেলার সরঞ্জাম, হরিণের চামড়া প্রভৃতি আমরা উদ্ধারপূর্বক এখানে জব্দ করেছি। সো এই যে জব্দকৃত আলামত এবং এই সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্যে হেলেনা আক্তারকে আমরা গ্রেপ্তার করেছি। তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে ব্যবস্থা গ্রহণপূর্বক আপনাদেরকে অতি শীঘ্র আমরা বিস্তারিত ইনফর্ম করব। এরপর মিরপুরে হেলেনা জাহাঙ্গীর পরিচালিত অনলাইন টেলিভিশন জয়যাত্রার কার্যালয়ে অভিযান চালায় র্যাব। বৈধ কাগজপত্র না থাকায় রাতেই জয়যাত্রা টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দেয় র্যাব। এই টেলিভিশন চ্যানেলটির কোনো বৈধ কাগজপত্র নেই। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। চীন থেকে সিনোফার্মের আরও ৩০ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩টি বিশেষ ফ্লাইটে গত রাতে বিমানবন্দরে টিকা আসে। এ নিয়ে চীন থেকে মোট ৮১ লাখ ডোজ টিকা এলো বাংলাদেশে। পর্যায়ক্রমে এগুলোকে তৃণমূলে দেয়া হবে বলে জানান ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য ডক্টর শামসুল আলম। বৃহস্পতিবার রাত ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে চীন থেকে ঢাকায় পৌঁছায় ১০ লাখ ডোজ সিনোফার্মের টিকা। এরপর রাত ১টা ও রাত ৩টায় আসে আরও ২০ লাখ ডোজ। ৩০ লাখ ডোজ টিকা ফ্রিজ আপ কার্গোতে করে নিয়ে যাওয়া হয় টঙ্গীর চেরাগালিতে বেক্সিমকো ফার্মার স্টোরেজে। ১১ লাখ ডোজ উপহার সহ এ নিয়ে ৮১ লাখ চীনা টিকা এখন বাংলাদেশের হাতে। চীনের সঙ্গে চুক্তির ৩ কোটি ডোজের বাকি চালানো পর্যায়ক্রমে চলে আসবে বলে জানান ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব। বিভিন্ন পর্যায়ে যেমন আমরা আগে পেয়েছিলাম ১,২,০০,০০০ এর থেকে, অ্যাস্ট্রাজেনেকার থেকে, তারপরে ফাইজার থেকে ১,০৬,০০০, মডার্না পেলাম প্রায় ৪৫ লক্ষ, তারপরে চীন থেকে পেলাম ৫১ লক্ষ এর আগে, আজকে আসলো ৩০, তার মানে প্রায় ৮১ লক্ষ হয়ে গেল। কোভিড টিকা প্রয়োগের ক্ষেত্রে দ্বিতীয় ডোজ পেতে আর সমস্যা হবে না জানিয়ে ইপিআই এর ম্যানেজার জানান বয়স্কদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের যারা ৫৫ ঊর্ধ্ব যে ব্যক্তিরা আছেন তারা অবশ্যই তাদেরকে আমরা ১১টা অথবা ১২টা পর্যন্ত তাদেরকে প্রাধান্য দিয়ে ভ্যাকসিন দিতে বলেছি এবং নারীদেরকে আমরা প্রাধান্য দিয়ে দিতে বলেছি। ৩ তারিখে চালানটি আসবে, সেখানে কিন্তু আমাদের অ্যাস্ট্রাজেনেকার সেকেন্ড ডোজের আর কোনো অভাব থাকবে না। ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকা দেওয়া হবে। এরই মধ্যে টিকা সংরক্ষণের জন্য সারা দেশে উপজেলা পর্যায়ে ৬৯৮টি স্টোরেজ প্রস্তুত রাখা হয়েছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এদিকে আরও এক দফা কমানো হলো কোভিড টিকা নেয়ার বয়সসীমা। গতকাল সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটে উন্মুক্ত করে দেওয়া হয় ২৫ বছরের বেশি সব নাগরিকের নিবন্ধনের সুযোগ।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের আশা, এর ফলে আরও বেশি সংখ্যক জনগোষ্ঠীকে টিকার আওতায় এনে সুরক্ষা দেওয়া সম্ভব হবে। এছাড়া শিগগিরই 18 বছর করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। এটাই তো উদ্দেশ্য, যে বেশি সংখ্যক লোককে টিকার আওতায় আনা। আমরা অধিকতর জনসংখ্যাকে টিকার আওতায় আনতে চাই, যাতে করে মানুষরা সুরক্ষিত হয়। অবশ্যই আশা করছি যে লোকজন সাড়া দেবে, লোকজন আসবে। আমরা তো সেটাই চিন্তা করে দিচ্ছি। করোনায় দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গতকাল সবশেষ 24 ঘন্টায় সারা দেশে মারা গেছেন 239 জন। সবচেয়ে বেশি ঢাকা বিভাগে 76 জনের প্রাণহানি। এরপরই চট্টগ্রামে মারা গেছেন 57 জন। এদিকে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সারা দেশে স্কুল কলেজের ছুটি বাড়ানো হয়েছে 31 আগস্ট পর্যন্ত। রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। করোনার থাবায় প্রতিদিনই প্রিয়জন হারাচ্ছেন শহর ও গ্রামাঞ্চলের মানুষ। পরিবারগুলোতে চলছে আহাজারি। গত বছরের চেয়ে চলতি বছর ভয়াবহ রূপ নিয়েছে করোনা। রোগীদের শ্বাসকষ্টে শঙ্কা বাড়ছে স্বজনদের। রোগীর চাপ বাড়ায় হাসপাতালগুলোতে সংকটময় মুহূর্তে মিলছে না আইসিইউ। 24 ঘন্টায় ঢাকার বাইরে চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ 57 জন মারা গেছেন। রাজশাহীতে মারা গেছেন 13 জন। এর মধ্যে রাজশাহী 2 জন এবং সিরাজগঞ্জ ও বগুড়ায় 4 জন করে মারা গেছেন। রোগী চাপটা অনেক বেশি এবং মারাও যাচ্ছে। আজকে সকালে আমরা যেখানে আছি ওখানে আজকেও একজন মারা গেছে। পাকা জায়গা না, আপনারও অনেক রোগী আছে। ময়মনসিংহ বিভাগে মারা গেছেন 9 জন। এর মধ্যে 4 জন ময়মনসিংহের। 24 ঘন্টায় 2543 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 689 জন। আজকে নিয়ে 15 দিন, ওই সময় যে রোগীর চাপ ছিল সেই তুলনায় এখন অনেক বেশি চাপ। আইসিইউতে সিরিয়াল নিতে হয় এবং ওই পর্যায়ক্রমে সিরিয়াল অনুযায়ী সিট পাওয়া যায় আর কি। করোনায় খুলনা বিভাগে মারা গেছেন 45 জন। এর মধ্যে খুলনারই 13 জন। এছাড়া ঝিনাইদহে 8 জন এবং কুষ্টিয়ায় মারা গেছেন 7 জন। করোনায় আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে মারা গেছেন 14 জন। রোগীর চাপ সামাল দিতে হিমশিম অবস্থা হাসপাতালগুলোতে। আগের বার অক্সিজেন পাই নাই, এবার অনেক কষ্টের পরে আমি অক্সিজেনটা পেয়েছি। অক্সিজেন আছে, কিন্তু ফলো বাড়ানো দরকার। আমরা সার্বিকভাবে চেষ্টা করতেছি যাতে কাঙ্ক্ষিত সেবা দেওয়া যায়। এছাড়া করোনা আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মারা গেছেন 14 জন এবং রংপুর বিভাগে 11 জন মারা গেছেন। সাবিত সারোয়ার, সময় সংবাদ। 30% বেশি সংক্রমণের হার মাথায় নিয়ে সারা দেশে মাত্র 27,000 অক্সিজেন সিলিন্ডার দিয়ে চলছে কোভিড মোকাবিলা। এই করোনাকালে কয়েক দফা অক্সিজেন সংকটে পড়লেও চোখে পড়েনি সিলিন্ডার বাড়ানোর সরকারি বেসরকারি কোনো উদ্যোগ। তরল অক্সিজেনের পাশাপাশি সিলিন্ডারের সংখ্যা বাড়াতে সরকারি সহায়তা চাইছেন আমদানিকারকরা। আর সিলিন্ডারের মজুদ বাড়ানোর আশ্বাস কর্তৃপক্ষের। রাশেদ লিমনের রিপোর্ট। এই করোনাকালে এসে অক্সিজেনের অভাবটা হাড়ে হাড়ে টের পাচ্ছে বাংলাদেশ। অনেকটাই আমদানি নির্ভর হওয়ায় দেশজুড়ে নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে এখনও বেগ পেতে হচ্ছে। এরই মধ্যে ভারত থেকে আবারও অক্সিজেন আমদানিতে গতি আসলেও ভাবিয়ে তুলছে অক্সিজেনের সিলিন্ডার সংখ্যা। সরকারি বেসরকারি পর্যায়ে অক্সিজেনের সিলিন্ডারের সংখ্যা 27,170টি। ঘাটতি সেন্ট্রাল অক্সিজেন লাইনেও। এখন আমার 10,000 লিটার লিকুইড অক্সিজেন আমার খরচ হচ্ছে ইন অ্যান অ্যাভারেজ। সিলিন্ডার ছাড়া এটা, আর সিলিন্ডার আমরা 200-র মতো আমাদের টার্নওভার হয় প্রতিদিন। আমার পেশেন্ট বৃদ্ধির সাথে সাথে বেটার কেয়ার দিতে পারি এবং পরিস্থিতি সামাল দেওয়া যায়, সেগুলোর প্রস্তুতি চলছে এবং আমরা সেভাবে আগাচ্ছি। নিজস্ব উৎপাদন সক্ষমতা থাকলেও অক্সিজেনের চাহিদা মেটাতে অনেকটাই আমদানির উপর নির্ভর করতে হয় বাংলাদেশকে, যার খেসারত দিতে হয়েছে এই করোনাকালে। তাই তো সরকারি বেসরকারি পর্যায়ে অক্সিজেনের উৎপাদনের সক্ষমতা বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি সিলিন্ডারের সংখ্যাও বাড়ানো উচিত, আর সেক্ষেত্রে সরকারি সহযোগিতা চাইছেন উৎপাদন ও আমদানিকারকরা। আমি যদি তাকে সিলিন্ডার দিয়ে সাপোর্ট দিতে চাই তাহলে আমার জন্য তো অনেক কষ্টকর ব্যাপার। গভর্নমেন্টের উচিত বেশ কিছু সিলিন্ডার স্টক করে আরও কিছু বড় সিলিন্ডার কিছু কেনা উচিত, যেটা ম্যানিফোল্ডের জন্য, শুধু ছোট সিলিন্ডার না। এর মধ্যে আরও কিছু অক্সিজেন সিলিন্ডার ক্রয় প্রক্রিয়াধীন জানিয়েছেন কর্তৃপক্ষ। আমরা 236টি অক্সিজেন কনসেন্ট্রেটর কিনতে যাচ্ছি এবং অক্সিজেন সিলিন্ডার কিনতে যাচ্ছি 7,060টি। প্রথমবারের মতো মেডিগ্রেড অক্সিজেন জেনারেটর আনছি। এটিও আপনারা পেয়ে যাবেন আগস্টের শেষ অথবা সেপ্টেম্বরের প্রথম নাগাদ। সারা দেশে কোভিড ডেডিকেটেড হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের লাইনের সংখ্যা 107টি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে কোনো হাসপাতালে খালি নেই কোভিড শয্যা। আইসিইউ তো দূরের কথা, একটি সাধারণ শয্যা পেতেই রোগী নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে হন্যে হয়ে ছুটতে হচ্ছে স্বজনদের।
যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছে এখনও 25% শয্যা খালি আছে, তবে বাস্তব চিত্রের সঙ্গে আকাশ পাতাল ফারাক স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। ফোনের ওপার থেকে বেশ আকুতি মিনতি, তবু মুগদা হাসপাতালের এই কর্মীকে জানিয়ে দিতে হলো তাদের হাসপাতালে ফাঁকা নেই কোনো শয্যা। পরামর্শ দেওয়া হয় অন্য কোনো হাসপাতালে খোঁজ করার। আমার রিলেটিভ, আমি নিজেও এখানে স্টাফ, আমি কিছু করতে পারতেছি না। একটি শয্যা পেতে যখন এত হাহাকার, তখনও স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য এই হাসপাতালটিতে খালি 80 শয্যা। যদিও হাসপাতালের নোটিশ বোর্ডে দেখানো হচ্ছে সব শয্যাই রোগীতে পূর্ণ। ঢাকা মেডিকেলে পাওয়া যায় নাই, পিজি হাসপাতালে পাওয়া যায় নাই। এইখানে বলছে যে যদি কোনো রোগী রিলিজ হয় তাহলে দিতে পারবে সুযোগ, নাইলে পারবে না। কালকে রাত্রে থেকে রোগী বলতে দিতে পারবে, সিট খালি নেই। সক্ষমতার চেয়ে কিছু রোগী বেশি আসছে, অন্যান্য জেলা থেকে যেগুলো রেফার হয়ে আসছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের অক্সিজেন স্যাচুরেশন খুবই কম। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব অনুযায়ী রাজধানীতে কেবল সরকারি কোভিড নির্ধারিত হাসপাতালগুলোতে খালি 1099 শয্যা, আর বেসরকারি হাসপাতাল মিলে 1600-র বেশি। আইসিইউ ফাঁকা 97টি। অথচ বাস্তবতা হলো ঢাকায় একটি শয্যা পেতেই ঘাম ছড়াতে হচ্ছে স্বজনদের। মিটপুর থেকে রিলিজ দিয়ে দিছে, এরা পারবে না, তারপরে মুগদা নিয়ে আসছি, ওইখান থেকে এদের সিট নাই, এইখানে পাঠাইছে। 3-4 হসপিটাল ঘোরাফেরা করতে হয়, কোনো হসপিটালে সিট পাওয়া যাইতেছে না। বাস্তব চিত্রের সঙ্গে সরকারি পরিসংখ্যানের কেন এত ফারাক? আমরা যে রিপোর্ট দিই এটা গত 24 ঘন্টা, এর কিন্তু চাপ বেশি আছে। এখানে একটা সময়ের গ্যাপের কারণে এটা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ যা তথ্য দেয় আমরা সেগুলি অধিদপ্তর থেকে দিই। এদিকে শনিবার চালুর কথা থাকলেও নির্ধারিত দিনে আলোর মুখ দেখছে না বিএসএমএমইউ কনভেনশন সেন্টারে ফিল্ড হাসপাতাল। কবে নাগাদ শুরু হতে পারে রোগী ভর্তি জানাতে পারছে না কর্তৃপক্ষ। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বেড়েছে 10 গুণ। গত 1 মাসে 3 শিশু মারা গেছে। চিকিৎসকরা বলছেন যেহেতু শিশুরা বেশি নাজুক, তাই তাদের ক্ষেত্রে আরও বেশি সাবধান হতে হবে। এদিকে প্রতি সপ্তাহে অন্তত একদিন 10 মিনিটের জন্য হলেও এডিস বিস্তারের স্থানগুলো ধ্বংসের আহ্বান জানিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। করোনার মধ্যেই নিয়ন্ত্রণহীন এডিসের হানা যেন মরার উপর খাড়ার ঘা। বাড্ডার দুর্গারানীর 2 সন্তানই আক্রান্ত ডেঙ্গু জ্বরে। বড় মেয়ের আশাই বাদ দিয়েছিলেন তিনি। আগের চেয়ে মেয়ে অনেকটা সুস্থ হলেও ছেলে ওম হালদারের অবস্থা গুরুতর। আমার 2টা ছেলে মেয়ে আর কি ডেঙ্গুতে আক্রান্ত। একই রকম অবস্থা জাহানারা বেগমের ছেলেরও। কদিন আগে জ্বর ছিল 103 ডিগ্রি। 3 দিন পরে টেস্ট করালো ডেঙ্গু, করোনা, পরে ডেঙ্গু পজিটিভ আসছে। ডেঙ্গু নাকি করোনা, জ্বর হলে সেই শঙ্কায় অতিষ্ঠ নগরবাসী। করোনা প্লাস ডেঙ্গু যেহেতু একটা মারাত্মক জ্বর, আমাদের একটু ভয়ই লাগছে। চিকিৎসকরা বলছেন ডেঙ্গু নিয়ে প্রতিদিন 4 থেকে 5 জন রোগী ভর্তি হচ্ছে শিশু হাসপাতালে। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত 4 জন ভর্তি হলেও জুনে ওই সংখ্যা ছিল 11, আর জুলাইতে তা 100 ছাড়িয়েছে। জানুয়ারি থেকে মে পর্যন্ত মাত্র 4টা রোগী ভর্তি ছিল। জুলাই মাসের শুরু থেকে শুরু করে আজ অবধি আমাদের এখানে 25টা রোগী ভর্তি হচ্ছে। শুধু শিশুরাই নয়, ডেঙ্গু নিয়ে রাজধানীর অন্য হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। তবে সম্প্রতি যে কয়েকটি হাসপাতাল ডেঙ্গুর জন্য ডেডিকেটেড করার কথা বলছে কর্তৃপক্ষ, সেই উদ্যোগ এখনও দৃশ্যমান নয়। এদিকে এডিস নিধনে মঙ্গলবার থেকে 10 দিনের অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার মগবাজারে মেয়র আতিক নগরবাসীকে সচেতন হবার আহ্বান জানান। ডেঙ্গির থেকে বাঁচতে হবে, এই বাঁচার জন্য নিজেদের সতর্ক থাকতে হবে। আমাদের যার বাড়ি আমরা 10 মিনিটের জন্য যদি পরিষ্কার করি, তাহলে আমরা অবশ্যই সকলে মিলে সামাজিকভাবে একটা সামাজিক আন্দোলন আনতে হবে। জনগণের সহযোগিতা ছাড়া এটি মোটেই সম্ভব না। আমরা জনগণের সহযোগিতা চাই। নাগরিকদের সচেতন করার পাশাপাশি অভিযান ও জরিমানা চলমান থাকবে বলেও জানিয়েছেন উত্তরের মেয়র। সাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। প্রতি বর্ষায় বালু ক্ষয়ে ধ্বংস হয় কুয়াকাটা সৈকত। স্থায়ী সমাধানের দাবি স্থানীয়দের। 950 কোটি টাকার প্রকল্পের প্রস্তাব মন্ত্রণালয়ে। কক্সবাজারে টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে 4 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন 2.5 লাখের বেশি মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। এদিকে বান্দরবানেও টানা 4 দিনের বর্ষণে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বেড়ে বন্যা দেখা দিয়েছে। জেলায় খোলা হয়েছে 140টি আশ্রয় কেন্দ্র। পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের আশ্রয় শিবিরে যেতে মাইকিং করা হচ্ছে। সুজাউদ্দিন রুবেল ও জাকির হোসেনের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট।
চারদিকে কেবল পানি আর পানি। কক্সবাজারের একটি গ্রামের চিত্র এটি। একই অবস্থায় জেলার 4 শতাধিক গ্রাম। বৃষ্টি ও পাহাড়ি ঢলে গ্রামের মানুষগুলো পানিবন্দী। উঁচু স্থানে অবস্থান করছেন কেউ কেউ। গবাদি পশু নিয়েও পড়েছেন চরম বিপাকে। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে চরম ভোগান্তি পোহাচ্ছেন লাখ লাখ মানুষ। ঘরে পানি ঢুকে নষ্ট হচ্ছে আসবাবপত্র। আমরা কোনোদিন পানি এরকম পানি কোনোদিন দেখি নাই। খাবার, শুকনো খাবার কোনো কিছু আমরা পাচ্ছি না। টিউবওয়েলের পানি খেতে পারতেছি না, যে বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের অনেক কষ্ট হচ্ছে, ত্রাণও তেমন পাচ্ছি না। পানিবন্দীদের উদ্ধার করে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয় কেন্দ্রে। খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করতে কাজ করছে জেলা প্রশাসন। যারাই আসলে দুর্গত অবস্থা থাকবে তাদের কাছে আমরা সরকারি সাহায্য পৌঁছে দেওয়ার সর্বাত্মক প্রচেষ্টা আমরা নিয়েছি। এদিকে টানা 4 দিনের বর্ষণে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বেড়ে বন্যা দেখা দিয়েছে বান্দরবনে। জেলার লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, রোমা ও থানচি সহ বিভিন্ন এলাকায় পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 50,000 মানুষ। জেলায় 140টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। দেখা দিয়েছে শুকনো খাবারের সংকট। মাল সামানা সব নষ্ট হয়ে গেছে, কোনো কিছু আমরা সরাইতে পারি নাই। পানি আস্তে আস্তে বাড়তেছে। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা আশ্রয় কেন্দ্রে নিজের জীবন নিয়ে আসছি। এখন মূলত আমরা খানা দানা করতে আসি না, আমাদের চলতে ফিরতে খুব কষ্ট। যেহেতু তারা এখনো পর্যন্ত আশ্রয় কেন্দ্রে আসছে, বিভিন্ন সংখ্যা তাদের কাছে আমরা খাবার পৌঁছে দিচ্ছি। বৃষ্টিপাত অব্যাহত থাকায় বিভিন্ন সড়কে পানি উঠে ব্যাহত হচ্ছে সড়ক যোগাযোগ। বাড়ছে পাহাড় ধসের সংখ্যাও। ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে যেতে বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। প্রতি বছরই বর্ষা মৌসুম আসলেই প্লাবিত হয় কক্সবাজারের নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে ক্ষতির মুখে পড়ে লাখ লাখ মানুষ। তারা ত্রাণ নয়, চান স্থায়ী টেকসই বাঁধ। জনপ্রতিনিধিরাও বলছেন নদীর ড্রেজিংয়ের পাশাপাশি স্থায়ী বাঁধ নির্মাণ দরকার। আর বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দেন স্থানীয় সংসদ সদস্য। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বাঁকখালী নদীর দুপাশে বসবাস করছে লাখ লাখ মানুষ। গেল কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নদীর প্রবল স্রোতে প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। ঘরবাড়ি, মৎস্যগের ও ক্ষেত খামার সবই পানির তলে। আর পানিবন্দী হয়ে চরম দুর্ভোগের শিকার স্থানীয়রা। আমরা পানিতে ডুবে আছি, এই বন্যা কবলিত পানিতে। কেউ নেই। বাংলাদেশের নাগরিক হয়ে আমরা কিছু পাচ্ছি না, অথচ যদি রোহিঙ্গা হইতাম আজকে অনেক কিছু আমাদের বাসায় আসতো। বাড়ি থেকে বের হতে পারতেছি না, ছেলে মেয়েকে নিয়ে পানির মধ্যে বন্দি আছি, খাওয়া দাওয়ার কিছু পাচ্ছি না আমরা। প্রতি বছরই বর্ষা আসলে পানিবন্দী হয়ে মানবেতর জীবন কাটাতে হয় সবাইকে। তাই ত্রাণ নয়, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি প্লাবিত এলাকার মানুষের। বছর মানে এখানে বন্যার পানি প্লাবিত হয় আর কি। একটা যদি বেড়িবাঁধ যদি হয় তাহলে এই মুক্তারকুলবাসী পানিবন্দী থেকে, বন্যা থেকে রক্ষা পাবে। আমাদের খাদ্য সহায়তা এটা হলো সাময়িক, কিন্তু আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের যে টেকসই একটা বেড়িবাঁধের। জনপ্রতিনিধিরাও চান 2 বছর পর পর নদীতে ড্রেজিংয়ের পাশাপাশি স্থায়ী টেকসই বাঁধ নির্মাণের। প্রতি 2 বছর অন্তর অন্তর এখানে বাঁকখালে ড্রেজিং করা হয়, তাহলে আমরা মনে হয় বন্যা থেকে আমরা রক্ষা হব। এখানে প্রায় 5 লক্ষ লোক বন্যা থেকে রক্ষা হবে, আর স্থায়ী বেড়িবাঁধ এখানে করতে হবে। অবশ্য স্থানীয় সংসদ সদস্য বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দেন। বেড়িবাঁধের দাবিটুকু এখন আবার সামনে চলে আসছে। ইনশাল্লাহ আমরা বেড়িবাঁধের বিকল্প নেই, এখানে বেড়িবাঁধ ইনশাল্লাহ আমরা করে ফেলব। গেল কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার 4 শতাধিক গ্রামের প্রায় 56,000 পরিবার পানিবন্দী। আর পাহাড় ধস ও ঢলে বেশে মারা গেছে 6 রোহিঙ্গা সহ 20 জন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এদিকে টানা বর্ষণে পানিতে তলিয়ে গেছে চট্টগ্রাম। বাসা বাড়িতে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়তে হয়েছে নগরবাসীকে। সেই সঙ্গে মা ও শিশু হাসপাতালে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় দুর্ভোগের শেষ নেই চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। বৃষ্টি হলেই পানিতে ভাসবে চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ মা ও শিশু হাসপাতাল। এ যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে। দূর দূরান্ত থেকে ছুটে আসা রোগী স্বজনকে পানি মারিয়ে যেতে হয় চিকিৎসার জন্য। বিশেষ করে ছোট শিশুদের নিয়ে অভিভাবকরা পড়েন চরম বিপদে। আসতে অনেক কষ্ট হইতেছে আমাদের। নোংরা পানি না, এগুলি কেমন লাগে, শরীরে চুলকায়। এই পানিটা তো আজকে একদিনে না, অনেক দীর্ঘদিনের সমস্যা। এটা অতি জরুরি সমাধান করার জন্য। কেবল হাসপাতাল নয়, পুরো শহর পানিতে থই থই। আগ্রাবাদ, সিডিএ, ব্যাপারীপাড়া, হালিশহর সহ শহরের বেশিরভাগ এলাকা পানির নিচে তলিয়ে যায়। জলাবদ্ধতার কবল থেকে কোনোভাবেই যেন মুক্তি মিলছে না নগরবাসীর। বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়তে হয়েছে বাসিন্দাদের। 25-30 বছর এই জায়গায় বসবাস করি,
এ পর্যন্ত পানিই দেখি। প্রত্যেকদিন দুপুরে জোয়ারের পানি উঠে যায়, যারা অফিসগামী মানুষ আছে তাদের সমস্যা হয়। এইখানে দীর্ঘদিন যাবতে নিচতলার মানুষ বসবাস করতে পারতেছে না এই জলাবদ্ধতার কারণে। বৃহস্পতিবার সকাল 9টা পর্যন্ত নগরীতে 164 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মাত্র 10 মিলিমিটার বৃষ্টি হলেই ডুবে যায় পুরো নগরী। বছরের পর বছর এমন চললেও দেখার যেন কেউ নেই। গত কয়েক বছর ধরে জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের 5,500 কোটি টাকার প্রকল্পের কাজ চলছে। প্রকল্পটি শেষ হলে চট্টগ্রামবাসী জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পাবে এ প্রত্যাশা নগরবাসীর। মাও শিশু হাসপাতাল থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর খুলশী এলাকার কুসুমবাগে একটি পাহাড়ের একাংশ ধসে পড়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নতুন করে পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকার বসবাসকারীদের সরিয়ে নিতে কাজ করছে জেলা প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। বেলা 5টার দিকে নগরীর এই কুসুমবাগ এলাকার পাহাড়টি ধসে পড়ে। এই সময় পাহাড়ের পাদদেশে বসবাসকারীরা আতঙ্ক সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিস এসে এখান থেকে 5টি পরিবারকে সরিয়ে নেয়, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানায় ফায়ার সার্ভিস। 3টা ফায়ার স্টেশনের লোকজন আসছে, এখন যে এই পরিস্থিতি কোনো লোকজন আহত বা নিহত হয় নাই। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে তারা এই পাহাড়ের সংস্কার কিংবা তদারকির আহ্বান জানালেও কর্তৃপক্ষ তেমন নজর দেয়নি। এদিকে আসতে রয়েছে গেটটা ছড়ানোর জন্য, এই টাইমে এই গাছটি পড়ছে। আমরা যখন ছিলাম তখন কেউ ছিল না, এখন দেখতে সবাই এখানে আসছে, সবাই দৌড়ে দৌড়ে সবাইকে ব্যারি করে নেওয়া হয়েছে। এখন বর্তমানে ঘরগুলো খালি আছে। ওদেরকে আজকে 3 দিন ধরে ওয়ার্নিং দেওয়ার পরও ওনাদের সহায়তা পায় না। একবার সরাইছে, ওনারা আবার আসি গেছেন। আমাদের এই পাহাড়টা যেভাবে বলছি, এটা আসলে দীর্ঘমেয়াদী কোনো সুদূর পদক্ষেপ কেউ করা নাই, সিটি গভর্নমেন্ট করা হয় নাই। এই যে 1 সপ্তাহ ধরে যখন বৃষ্টি হয়েছে তখন আমরা সবসময় আতঙ্কে থাকি আর কি। তবে প্রশাসন বলছে গত 2 দিন ধরে এখানে মাইকিং করা হচ্ছে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে যেতে। এটি ঝুঁকিপূর্ণ পাশা আছে আমরা, এবং পাশে থেকে আমরা লোক সরিয়ে নিয়েছি। এখানে লোকগুলোকে আমরা সরিয়ে নিয়ে যাব নিরাপদ জায়গায়, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করব আমরা। যতক্ষণ পর্যন্ত না আমরা মনে করবো না যে তারা বাসায় ফেরাটা নিরাপদ, ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাব। চট্টগ্রামের খুলশী এলাকা থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। প্রতি বছর বর্ষা মৌসুমে অমাবস্যা পূর্ণিমার প্রভাবে বালুক্ষয়ে ধ্বংস হয় পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকত। ভাঙন রোধে স্থায়ীভাবে সমাধানের দাবি এলাকাবাসীর। পানি উন্নয়ন বোর্ড জানায়, সৈকতকে রক্ষায় 950 কোটি টাকার একটি প্রকল্পের প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পটুয়াখালী থেকে সুজন দামের ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় জেলা পটুয়াখালী কুয়াকাটার সৈকতে বড় বড় ঢেউ আছড়ে পড়ে। এতে বালু ক্ষয়ের ফলে 18 কিলোমিটার দৈর্ঘ্যের এই সৈকতটির প্রস্থ 0 পয়েন্টের কাছাকাছি এসে পৌঁছেছে। এ অবস্থায় সৈকতের মূল পয়েন্টের 2 পাশে 1.5 কিলোমিটার এলাকায় বসানো হয়েছে বিদেশি ওভেন আর নন ওভেন জিওটিউব। কিন্তু ঘূর্ণিঝড় ইয়াস এবং পূর্ণিমার প্রবল জোয়ারের ঢেউয়ের তোড়ে বিলীন হওয়ার পথে। এ অবস্থায় গত কয়েকদিনের পূর্ণিমার জোয়ারের তোড়ে সৈকত আবারও ভাঙতে শুরু করেছে। এটি রক্ষায় জিওটিউব দিয়ে সরকার বারবার টাকা খরচ করলেও তা কাজে আসছে না। তাই স্থানীয়দের দাবি স্থায়ী সমাধানের। জরুরি ভিত্তিতে যে প্রোগ্রামগুলো নেওয়া হয়েছে, টিউব দেওয়া, সেই টিউবও পরিকল্পনাহীনভাবে এখানে দেওয়া হচ্ছে, যার কারণে কুয়াকাটাকে রক্ষা করা যাচ্ছে না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি মাস্টার প্ল্যান হিসেবে এখানে স্থায়ী বাঁধের নির্মাণের জন্য। কুয়াকাটাকে স্থায়ীভাবে রক্ষার জন্য 950 কোটি টাকার একটি প্রকল্প তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। পরিকল্পনায় বিনোদনের সকল ব্যবস্থা সহ আধুনিক পর্যটন কেন্দ্রের সকল সুবিধা রয়েছে। এখানে 2.5 কিলোমিটার প্রোটেকশন সহ ওয়াকওয়ে করা হবে, ওয়াকিং ট্রেল করা হবে ইকো পার্কের রক্ষার জন্য, এবং পার্ক দিয়ে বাঁধসহ শিশু পার্ক, বিনোদন কেন্দ্র, অ্যাকুরিয়াম, সমুদ্র সৈকতটাকে রক্ষা ও উন্নয়ন, এই নামে আমরা যাচ্ছি। সেটা যদি অনুমোদন হয় আমরা কাজ বাস্তবায়নে যেতে পারি। 3,60 লাখ টাকা ব্যয়ে এই বছর টিউব বসানোর প্রকল্পটি বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। সময় সংবাদ, পটুয়াখালী। নিরাপদ রুট বাদ দিয়ে তীব্র স্রোতে পদ্মা সেতুর 17 নম্বর পিলারের কাছ দিয়ে যাচ্ছিল দুর্ঘটনা কবলিত ফেরি, আর তাতেই ওই পিলারের সঙ্গে ধাক্কা লাগে। স্থানীয়দের অভিযোগ, তেল চুরি করতেই কিছুটা দূরে অপেক্ষাকৃত নিরাপদ রুট রেখে ঝুঁকিপূর্ণ ওই পথ ব্যবহার করছিল। তবে অভিযোগ অস্বীকার করে বিআইডব্লিউটিসি। তারা বলছে দুর্ঘটনাটি হয়েছে চালকের অবহেলায়। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে ছবি তুলেছেন আবু সাইদ। আস্তে আস্তে স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তবায়নের দ্বার প্রান্তে। মাওয়া আর জাজিরা প্রান্ত সেতুর মাধ্যমে মিলেছে একসাথে।
সেতুর একটি খুঁটি থেকে আরেকটি খুঁটির দূরত্ব 150 মিটার, আর রোরো ফেরি শাহজালালের প্রস্থ মাত্র 8 মিটার। পদ্মা সেতু প্রয়োজনের চেয়ে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল বেশি, তারপরও সম্প্রতি কেন ঘটল দুর্ঘটনা? দুর্ঘটনার সময় ফেরিটির ইঞ্জিনের গতি ছিল 250 আরপিএম। ধীর গতিতে চালানো এবং স্রোতের তীব্রতা সত্ত্বেও সহজ পথ 16 ও 17 নম্বর খুঁটির নিচ দিয়ে যাওয়াকে তেল সাশ্রয়ের অভিযোগ আনা হচ্ছে। তেল সাশ্রয়ের কারণে এরা সহজ পথ দিয়ে আসার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। 55 মিনিটের সময় সে বাংলা বাজার থেকে এখানে পৌঁছবে, তো সেখানে কতটুকু সেফ কতটুকু কি। ফেরিগুলোতে আধুনিক ভিটিএস যন্ত্র ব্যবহার তেল চুরিরোধ ঠেকানো সম্ভব, কিন্তু তা ব্যবহার করা হচ্ছে না। যে মাস্টার আর সুকানি তাদের অবলা ছিল বিটিএস, এটা ওই যন্ত্র দিয়ে নাকি ওই যন্ত্র বসাবো, আমরা আলাপ করতেছি গ্রামীণ ফোনের সাথে। এদিকে শিমুলিয়া ফেরি ব্যবস্থাপনা নিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয় উচ্চ পর্যায়ের পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে। কমিটি বৃহস্পতিবার সরেজমিনে ঘাটে এসে পর্যবেক্ষণ করেছেন। পায়ের তেমন একটা ক্ষতি হয়নি, তবুও ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই জন্যই আসলে আমরা কাজ করছি। বিআইডব্লিউটিসি জানায় শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে 4570টি ট্রিপে এক মাসে প্রায় 2,68,50,000 টাকার তেল খরচ হয়েছে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ইজারাদারদের কাছে জিম্মি বরিশালের আরিয়াল খান নদের মীরগঞ্জ খেয়াঘাট ব্যবহারকারীরা। ভুক্তভোগীদের অভিযোগ, সরকার নির্ধারিত হার নয় বরং ইজারাদারদের মর্জি মাফিক হারেই এখানে ভাড়া দিতে বাধ্য করা হয় চলাচলকারীদের। প্রতিবাদ করলেই হেনস্থা। অবশ্য ট্রলার চালকদের ওপর দায় চাপান অভিযুক্তরা। প্রশাসন বলছে অভিযোগ খতিয়ে দেখে প্রমাণ হলে ইজারাদারদের লাইসেন্স বাতিল করা হবে। মাহমুদুন নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। যাত্রীরা জানান, মুলাদি, হিজলা ও মেহেন্দিগঞ্জ সহ আশপাশের কয়েকটি উপজেলার বাসিন্দারা এ ঘাট ব্যবহার করেন। 8 টাকার ভাড়া 50 থেকে 60 টাকা, কখনো কখনো আরও বেশি টাকা দিতে বাধ্য করা হয় তাদের। যানবাহন পারাপারে অতিরিক্ত ভাড়া আদায়েরও অভিযোগ রয়েছে। 1 টাকার ভাড়া তারা 10 টাকা আদায় করে। এত বাংলাদেশে কোনো জায়গা নাই ঘাটালারা টলার দেবে, তারা 50, 60 টাকা, 80 টাকা, 100 টাকা এইভাবে নিতেছে। না দিলে তো অবশ্যই খারাপ আচরণ করে। নেবে 150 টাকা, 200 টাকা, 300 টাকা এরকম ভাড়া নেবে। যাত্রী নির্যাতনের ঘটনায় নির্যাতিত রাসেল বাদী হয়ে 5 জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানায় ইজারাদার ও পুলিশ। আমি কাউকে চিনতে পারি নাই, ভিকটিম যে সেও আমার কাছে কোনো অভিযোগ করে না, আর ওভার ফোনেও কেউ অভিযোগ করে না যে এই ঘটনা ঘটছে। মূল যে হত্যা তাকে আমরা গ্রেপ্তারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। অন্যান্য আসামি যারা রয়েছে, যেহেতু তারা মূলদি থানার অন্তর্গত, তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। জেলা প্রশাসক জানান, অভিযোগ প্রমাণিত হলে চুক্তি বাতিল করা হবে। নির্ধারিত ফির বাইরে যদি 1টি টাকা নেওয়া হয় এবং চার্জ যদি ঝোলানো না থাকে, তাহলে আমরা তাদের লিজ বাতিল করার আমরা অবশ্যই সুপারিশ করব। স্থানীয়রা জানান, এখানে সেতু তৈরি হলে ঘাটে নৈরাজ্য ও দৌরাত্ম্য কমানো সম্ভব। ঘাটে বাড়তি ভাড়া আদায়ের জন্য নির্যাতনের ঘটনায় অতিষ্ঠ হয়ে উঠেছে 3 উপজেলার মানুষ। এ সমস্যার দ্রুত সমাধান দাবি করেছেন ভুক্তভোগীরা। বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ খেয়াঘাট থেকে ফিরদাউস সোহাগ, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে। এক প্রকল্পের রাস্তা আরেক প্রকল্পে দেখিয়ে রংপুর সিটি কর্পোরেশনে 48 লাখ টাকা বিলের ঘাপলা, ব্যবস্থা নিতে মেয়রকে চিঠি, বহাল তবিয়তে অভিযুক্ত প্রকৌশলী। চট্টগ্রামে টাকার লোভ দেখিয়ে নিজের পরিবর্তে নিরাপরাধ মিনুকে জেল খাটানো মূল আসামি কুলসুমা আক্তারকে অবশেষে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। গত 6 মাসে 50টির বেশি স্থান পরিবর্তন করেও রক্ষা পাননি তিনি। গ্রেফতার করা হয়েছে কুলসুমার সহযোগী মর্জিনাকেও। সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমলতে। নগরীর কোতোয়ালি থানায় পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কুলসুমা আক্তার এবং তার সহযোগী মর্জিনা আক্তার। নিজেকে রক্ষা করে তথ্য দেওয়ার প্রাণান্তক চেষ্টা এই দুজনের। অথচ পুলিশের কাছে কুলসুমা আক্তার বর্তমানে একজন ভয়ঙ্কর আসামি। অনুসন্ধানে বের হয়ে আসছে, কুলসুমা নিজে একটি হত্যা মামলায় আদালত থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হওয়ার পরও তার পরিবর্তে দীর্ঘদিন কারাভোগ করতে হয়েছে মিনু আক্তার নামে অপর এক নির্দোষ নারীকে। আর মিনু আক্তারকে কুলসুমার কাছে নিয়ে এসেছিল মর্জিনা। শেষ পর্যন্ত মিনু আক্তারকে মুক্তি দেওয়ার পাশাপাশি প্রকৃত সাজাপ্রাপ্ত কুলসুমাকে গ্রেপ্তারের নির্দেশ দেয় আদালত। বিশেষ অভিযানে পতেঙ্গা থেকে গ্রেপ্তার হয় দুজনেই। নিয়মিত একটা মামলা রুজু করেছি দুজনের বিরুদ্ধে, অজ্ঞাতনামা আসামি সহ তাদেরকে আমরা
বিজ্ঞ আদালতে প্রেরণ করছি এবং 7 দিনের রিমান্ডের আবেদন করেছি। এদিকে আদালতের নির্দেশে মুক্তি পাওয়ার কয়েকদিনের মধ্যেই নগরের বাইজিৎ এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যায় মিনু আক্তার। প্রকৃত ঘটনাকে আড়াল করতে মিনু আক্তারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। জামালপুরের মাদারগঞ্জে নেশার টাকা না পেয়ে স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় গৃহবধূকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত স্বামী। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা বাঁশদায়ের গ্রামে নেশার টাকার জন্য স্ত্রী মিনা খাতুনকে প্রায়ই মারধর করেন স্বামী রঞ্জু মিয়া। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা চালায় মাদকাসক্ত স্বামী। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসায় প্রাণে বেঁচে যান গৃহবধূ। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে তাকে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন স্বজনরা। শুয়ে আসছিলাম, আমাকে চাকু দিয়ে ফেস দিল, আমি ওরে দেখলাম ওই দূর মেরে গেল। আগে একবার বালিশ চাপা দিয়ে ধরছিল, এখন আবার আমার বোন রে সে চাকু দিয়ে জবাই করতে গেছিল, সে জবাই হয়েছে, শুধু মৃত্যুটাই বাকি। আমি কঠোর বিচার চাই, আমার একটা মেয়েকে রক্ত দিয়ে আমার বুক বাইসে আমি দুনিয়া থাকবার পাইতেছি। আমরা সালিশ করে আমরা কোনো ভালো সুরাহ পাই নাই, যাতে আমরা ভালো একটা বিচার পাই, এই জন্য আমরা প্রশাসনের কাছে একটা দাবি জানাই। যেই অন্যায়টা করছে তার স্বামী তার ফাঁসি চাই। আহত গৃহবধূ শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। রোগীকে ধারালো অস্ত্র দ্বারা গলায় আঘাত করা হয়েছে এবং পায়ে আঘাত করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে। রোগীর অবস্থা বর্তমানে ভালো আছে। রঞ্জু মিয়া দম্পতির 2টি ছেলে সন্তান রয়েছে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত রঞ্জু মিয়া। সময় সংবাদ, জামালপুর। সাতক্ষীরার আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও তার স্ত্রীকে অচেতন করে বাড়ির তালা ভেঙে টাকা ও স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিশ। উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী জানান, গতকাল সকালে তাদের সারা শব্দ না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। ঘরে ঢুকে অসীম ও তার স্ত্রীকে খাটের ওপর অচেতন অবস্থায় দেখতে পায় প্রতিবেশীরা। ডাকাডাকির এক পর্যায়ে ঘুম থেকে উঠেন তারা। এ সময় বুঝতে পারেন তাদের বাড়ি লুট করেছে দুর্বৃত্তরা। গেট সহ বিভিন্ন ঘরের আলমারি ও শোকেসের তালা ভেঙে নিয়ে যায় 4টি সোনার চেইন, 3টি আংটি ও রুলি সহ 22,000 টাকা এবং 2টি মোবাইল ফোন। মুন্সিগঞ্জের মাওয়া মৎস্যআড়তে বেড়েছে ইলিশের সরবরাহ। কঠোর বিধিনিষেধের মধ্যেও ইলিশ কিনতে ভিড় করছেন নানা অঞ্চলের ক্রেতা বিক্রেতারা। সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, জাফর, রূপালী ইলিশে কিন্তু সয়লাভ হয়ে গেছে এই মাওয়া মৎস্য আড়ত। একরকম ইলিশের মেলা বসেছে, বড় ধরনের ইলিশ কিন্তু আজকে বাজারে দেখা যাচ্ছে এবং জেলেরা ঝাঁকে ঝাঁকে ইলিশ নিয়ে এসছেন এই বাজারে। এবং এখানে কিন্তু আমরা দেখছি যে আড়তদার এবং বিক্রেতা যারা আছেন, এই আমি যদি একটু দেখাতে পারি যে এই এরকম করে কিন্তু ইলিশের পসরা সাজিয়েছে। এবং এখানে যে বড় সাইজের ইলিশগুলো এসছে তারা বলছিলেন যে এই বড় ধরনের ইলিশ কিন্তু প্রতিদিন হাটে ওঠে না এবং এরকম বড় ইলিশের ঝাঁক মাঝে মাঝে পড়ে এবং সেই ইলিশের সাইজ কিন্তু বেশ এক একটা মাপে প্রায় 1.5 কেজির মতো। এবং তারা বড় ইলিশ সম্পর্কে বলছেন যে মা ইলিশ রক্ষা অভিযান যথাযথ হবার কারণে কিন্তু এই বড় ইলিশ এখন বাজারে আসছে। এবং এই ঝাটকা নিধনের ব্যাপারে তাদের অনেক চ্যালেঞ্জের কথা বললেন যে অনেকে কারেন্ট জালের কারণে এই ঝাটকা অনেকটা নিধন হয়েছে, তবে ঝাটকা সংরক্ষণ করা গেলে কিন্তু ইলিশের পরিমাণ আরো বাড়তো। এবং এখন কিন্তু ইলিশের ভরা মৌসুম, এই বর্ষায় জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়ছে। এবং এইখানকার যে 29টি আড়ত আছে সেই আড়ত গুলোতে কিন্তু ইলিশ আর বাইরে যে বিক্রেতারা রয়েছেন সেখানে কিন্তু তারা ইলিশের পসরা সাজিয়েছেন। এবং আপনারা দেখছেন যে কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকার, বিক্রেতা, ক্রেতা তারা কিন্তু এই হাটে এসে ভিড় করছেন। এবং এই যে বড় ইলিশ কিভাবে সাজিয়ে রাখা হয়েছে আপনারা দেখছেন যে একটি বড় খাড়ির মধ্যে কিন্তু
আপনারা দেখছেন যে 2 হালি ইলিশ সাজানো হয়েছে এবং এই ইলিশের দাম হাঁকা হচ্ছে কেজি প্রতি 1300 টাকা এবং এই বড় ইলিশের দাম তারা কোনো ক্ষেত্রে 1200 টাকা কেজি দরেও বিক্রি করছেন। আর 1 কেজি ওজনের যে ইলিশগুলো রয়েছে বা একটু কম বেশ এগুলো কিন্তু 1000 টাকা কেজিতে বিক্রি করছেন। আর যেগুলো 400-500 গ্রাম ওজনের ইলিশ সেগুলো কিন্তু বিক্রি করছেন 500 থেকে 600 টাকা কেজি দরে। তো এখানে যে আড়তদার আছেন যারা এই ইলিশের আড়তের সঙ্গে আছেন তাদের মধ্যে আমরা একটু জানতে চাইবো যে এত ইলিশ আজকে বাজারে কেন উঠলো। যদি আপনার ভজনলাল দাস এখানকার আড়তদার, আপনি একটু বলবেন যে বাজারে আজকে এত ইলিশ কেন আমরা দেখছি? ইলিশের এখন ভরা মৌসুম, গত 2 সপ্তাহ আগে এত ইলিশ উঠে নাই। আজকে আড়তে অনেক ইলিশের 6 লাভ এবং গত সপ্তাহের থেকে দামটা একটু কম। ধন্যবাদ আপনাকে। তো আমরা আরেকজন আড়তদারের সঙ্গে কথা বলবো, শ্রীধাম দাস, আপনি একটু জানাবেন যে ইলিশের দাম কেমন আজকে এবং ইলিশের এত সরবরাহের পরেও দাম বেশি কেন? ইলিশের বাজার এখন দাম কম, 1000-1200-1300 টাকা কেজি বিকা, এই জন্য। এখন তো ক্রেতারা বলছেন যে আপনারা স্বাভাবিক সময়ে 1200 টাকা বিক্রি করেছেন, তো আজকে 1300 টাকা বা এত ইলিশ ওঠার পর দাম কমছে না কেন? দাম কমছে না, এই আবহাওয়া খারাপ, এই জন্য দাম কমছে না। ধন্যবাদ আপনাকে। তো আরেকবার জানাচ্ছিলেন যে আবহাওয়া সব বিভিন্ন কারণে দাম কমছে না, কিন্তু এখানে যারা ক্রেতা আছেন তারা বলছিলেন যে এত ইলিশ যখন বাজারে না থাকে তখনও কিন্তু বড় ইলিশ 1200-1300 টাকা কেজিতে বিক্রি হয়, কিন্তু আজকে পুরো বাজার ইলিশের 6 লাখ হয়ে যাওয়ার পরেও কিন্তু দাম তারা ছাড়ছেন না এবং বড় ইলিশ 1200 থেকে 1300 টাকা কেজি দরে বিক্রি করছেন। তো এখানকার বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতারা আসছেন এবং তারা তাদের ধারণা যে এই ভরা মৌসুমে ইলিশের দাম আরো কমবে এবং অন্যান্য ভরা মৌসুমে কিন্তু দাম কমছে। কিন্তু রাজধানী ঢাকার খুব কাছাকাছি এই ইলিশের আড়তটি থাকবার কারণে কিন্তু রাজধানী ঢাকা সহ বিভিন্ন অঞ্চল থেকে লোকজন এখানে ইলিশ কিনতে আসছেন এবং যে পদ্মা তীরের যে এই হাটের ঐতিহ্য কিন্তু ইলিশ এবং তাদের এই ভরা মৌসুম ঘিরে এখানকার যারা জেলেরা আছেন তাদেরও কিন্তু এখন অনেকটা আনন্দের সময়। আপনারা জানেন যে বঙ্গোপসাগরে যে নিম্ন চাপের কারণে আবহাওয়া খারাপ, তারপরে কিন্তু তারা যাকে যাকে ইলিশ নিয়ে আসতে পারছে এই পদ্মা তীরের হাটটিতে এবং এই হাট প্রায় অর্ধ শতাব্দী প্রাচীন এবং আপনারা দেখছেন যে কর্দমাক্ত অবস্থা। এখানে বৃষ্টিতে একেবারে বিভিন্ন স্থানে পানি জমে গিয়ে কর্দমাক্ত, তার মধ্যে কিন্তু ক্রেতা বিক্রেতারা আসছেন। কিন্তু এই হাটের যে আধুনিকায়ন সেই ব্যাপারে কিন্তু অনেক রকম দাবি রয়েছে এখানকার যে ক্রেতা বিক্রেতা বা আড়তদাররা যারা আছেন তাদের, এবং তারা বলছিলেন যে এই গুরুত্বপূর্ণ হাটটি যেটি পদ্মা সেতুর একেবারে পাদদেশে এবং এখানে পদ্মা থেকে সরাসরি মাছ নিয়ে আসেন জেলেরা এবং পাশেই কিন্তু শত শত জেলে নৌকা, সেখান থেকে কিন্তু মাছ এখানে নিয়ে আসা হয়। কিন্তু সেই পথটিও কিন্তু অনেকটাই চ্যালেঞ্জের এবং সেখানে বাঁধের মতো দেওয়া হয়েছে, সেই বাঁধের উপর দিয়ে ভ্যানে করে আনাটা তাদের একটু চ্যালেঞ্জ হচ্ছে এবং তারা বলছিলেন যে এখানে পর্যাপ্ত যে বিশুদ্ধ পানি বা অন্যান্য মাছের জন্য যে ধরনের সরবরাহ দরকার পানি, সেই টিউবওয়েল পর্যাপ্ত নেই, পানির ব্যবস্থা নেই এবং এইসব কারণে কিন্তু জেলেদের বা আড়তদারদের বিভিন্ন চ্যালেঞ্জে পড়তে হচ্ছে। এবং এখানকার যে ক্রেতা বিক্রেতা যারা আছেন তারা বলছিলেন যে এখানকার প্রবেশের পথটি খুবই সরু, সেই সরু পথের কারণে কিন্তু তারা গাড়ি নিয়ে ঢুকতে পারছেন না, যানজট তৈরি হচ্ছে এবং মাছের যে গাড়িগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখছি যে এখানে প্রবেশ করার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে এবং এখানকার আড়তদার বলছেন যে এখানে কিন্তু পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা নেই এবং পার্কিং ব্যবস্থা না থাকবার কারণে কিন্তু ওই গাড়িগুলো রাখা যাচ্ছে না, এলোমেলো পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং এখানকার যে আপনারা দেখেন যে প্রায় প্রতিটি যে আড়তদার তাদের এই যে পসরা সেটি কিন্তু ইলিশ আর ইলিশ। আমরা আজকের দৃশ্যটা কিন্তু একেবারে এই বাজারে অন্যরকম এবং দুপাশ জুড়ে কোথাও বড় ইলিশ কোথাও ছোট ইলিশ এবং সবখানে কিন্তু ইলিশের পসরা যদি আমরা এই যে দেখাতে পারি যে ভ্যান যাচ্ছে যে জায়গাটিতে, এখানে কিন্তু ইটের সোলিং এর উপরে কিন্তু আমরা দেখছি যে প্রচুর
কর্দমাক্ত অবস্থা, এবং এখানকার যারা জেলে তাদের এখানকার যে পরিবেশ, এই যে করোনার যে পরিস্থিতি, সেই পরিস্থিতির ক্ষেত্রে যে এখানকার বিধিনিষেধ মেনে চলবার বিষয়, সে ব্যাপারে তারা বলছিলেন যে তারা সর্বাত্মক চেষ্টা করছেন, এবং এখানে কিন্তু আরো বেশি দোকান ছিল, সেগুলো কিন্তু সরিয়ে অনেকটা তারা নিরাপদে রাখার চেষ্টা করছেন। তারপরে এত ক্রেতা বিক্রেতা, সেই ক্রেতা বিক্রেতার কারণে কিন্তু এখানে তারা বলছেন যে উপচে পড়া ভিড় থাকে, তারপরে তারা চেষ্টা করছেন সেই ভিড়কে সামলানোর জন্য। কিন্তু এখানকার যে ঐতিহ্যবাহী যে ইলিশ, সেই ইলিশের যে আমরা যদি একটু দেখাতে পারি, যে আপনারা দেখেন যে পুরো খাড়িতে জুড়ে কিন্তু খাড়ি জুড়ে কিন্তু ইলিশ আর ইলিশ, এবং এই ইলিশ ঘিরে কিন্তু ভিড় আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো হাটটিতেই যে খাড়িতে ইলিশ আর ইলিশ, অন্য কোনো মাছই কিন্তু দেখা যাচ্ছে না। আজকে পুরো জুড়েই এই ইলিশকে কেন্দ্র করে যে তাদের বড় একটি অর্থনৈতিক একটা এখানে বিপ্লব, এবং তারা বলেন যে এই বাজারে কিন্তু প্রতিদিন প্রায় কোটি টাকার মাছ বিক্রি হয়, এবং এই ইলিশকে কেন্দ্র করে এখানে কয়েক হাজার মানুষের রুটি রুজি। তো এই ছিল মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়তে ইলিশের হাটের সবশেষ। জাফর, মুন্সিগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল, জানাচ্ছিলেন ইলিশের বেচাকেনার খবর। চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবি এলাকার হাসপাতাল নির্মাণের বিপক্ষে নগরীর দুই অভিভাবক সংস্থা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম উন্নয়ন সংস্থা দুটি বলছে, মাস্টার প্ল্যানে ঘোষিত সিআরবি এলাকার মতো সংরক্ষিত এলাকায় বাণিজ্যিক স্থাপনা নির্মাণে অনুমোদন দেওয়ার কোনো সুযোগ নেই। ফেরদৌস লিপির আরও একটি রিপোর্ট। চট্টগ্রামকে আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে 1995 সালে জাতিসংঘের সহযোগিতায় একটি মাস্টার প্ল্যান তৈরি করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, যা 1999 সালের 9 ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে কার্যকর করে সরকার। মাস্টার প্ল্যানে নগরীর বাণিজ্যিক, আবাসিক ও সংরক্ষিত এলাকা সুনির্দিষ্ট করা হয়, যেখানে সিআরবি এলাকাকে সংস্কৃতি ও ঐতিহ্য হিসেবে সংরক্ষণ করার কথা বলা হয়েছে। ঘোষণা করা হয়েছে ওপেন স্পেস হিসেবে, যা সুপরিকল্পিতভাবে সংরক্ষণের কথা বলা হয় এই মহাপরিকল্পনায়। এই ধরনের এলাকায় নতুন কোনো স্থাপনা তৈরির সুযোগ নেই বলে জানিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। যেহেতু এটা অলরেডি মাস্টার প্ল্যানে সংরক্ষিত রাখতে বলা হয়েছে, এখানে কোনো ধরনের কমার্শিয়াল স্থাপনা করার কোনো সুযোগ নাই। আমার মনে হয় না জনগণের ক্ষতি হবে বা পরিবেশের ক্ষতি হবে, এরকম কোনো কাজ সরকার করবে না। এমন এলাকায় বাণিজ্যিক স্থাপনা সেখানকার প্রাকৃতিক নৈসর্গ ও সৌন্দর্যকে ধ্বংস করবে বলে আশঙ্কা নগরীর অভিভাবক সংস্থা চট্টগ্রাম সিটি কর্পোরেশনেরও। যদি কোনোখানে রেলওয়ে যদি জায়গা না দেয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সামান্য জায়গা আছে, আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে দিয়ে দেব। প্রাকৃতিক সৌন্দর্যকে ধ্বংস করে কোনো স্থাপনার পক্ষপাতে আমি নই। বিপক্ষে অবস্থান জনবিশেষজ্ঞদেরও। ওখানে হাসপাতাল হলে প্রাকৃতিক যে পরিবেশটা সিআরবিতে আছে, এটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। 2020 সালের রেলওয়ের জায়গায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণের জন্য ইউনাইটেড এন্টারপ্রাইজ লিমিটেডের সঙ্গে চুক্তি সই করে বাংলাদেশ রেলওয়ে। চুক্তি অনুযায়ী চট্টগ্রাম সিআরবি এলাকায় 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল ও 100 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করবে ইউনাইটেড এন্টারপ্রাইজ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। রংপুর সিটি কর্পোরেশনে এবার আগের একটি প্রকল্পে নির্মিত রাস্তা সিটি গভর্নেন্স প্রকল্পে দেখিয়ে 48 লাখ টাকার বিল প্রদানের ঘটনা ধরা পড়েছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য মেয়রকে চিঠি দেওয়া হয়েছে, অথচ ব্যবস্থা না নিয়ে অভিযুক্ত একজন প্রকৌশলীকে উল্টো সিটি কর্পোরেশনে নিয়োগ দিয়েছেন তিনি। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। নগরীর কুকরুলের মস্কুর মোড় থেকে একরামুল চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণের কাজটি আগেই অন্য একটি প্রকল্পে বাস্তবায়ন করে সিটি কর্পোরেশন, কিন্তু 2019-20 অর্থবছরে জাইকার সিটি গভর্নেন্স প্রকল্পের আওতায় সেটিকে নতুন আরেকটি প্রকল্প দেখিয়ে 48,10,858 টাকার বিল এর ঠিকাদার মেসার্স খায়রুল কবির রানাকে প্রথম চলতি বিল হিসেবে প্রদান করা হয়। বিষয়টিকে গুরুতর আর্থিক অনিয়ম এবং দুর্নীতির পরিচায়ক বলে উল্লেখ করে চলতি বছরের 17 জানুয়ারি প্রকল্প পরিচালক গোলাম মোস্তফা একটি চিঠি দেন মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফাকে। এমন দুর্নীতির খবরে ক্ষোভ এলাকাবাসীর। 2 বার টাকা নিয়ে একবার কাজ করলেন,
তারেক বাগের টাকা কোথায় গেল? টাকা যেগুলো নেছে সেগুলো তো জনগণের টাকা। এরকম অনিয়ম দুর্নীতি দাতা সংস্থার কাছে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে উল্লেখ করে চিঠিতে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে বলেন প্রকল্প পরিচালক। কিন্তু প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার বদলে এই ঘটনায় জাইকা থেকে চাকরিচ্যুত সিনিয়র কনসালটেন্ট সাখাওয়াত হোসেনকে সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী পদে চাকরি দিয়েছেন মেয়র। ঘটনা ধামাচাপা দেওয়া যায়, মুখ বন্ধ করা যায়, সেই কারণে অলরেডি একজনকে নিয়োগ দিয়েছেন, আর একজন নিয়োগের অপেক্ষা রয়েছেন। আমরা এ সকল দুর্নীতি সঠিক তদন্তের মাধ্যমে যাচাই বাছাই করে দোষীদের বিরুদ্ধে শাস্তির আহ্বান রাখছি। বরাবরের মতো দায় কর্পোরেশনের প্রকৌশল বিভাগের উপর চাপিয়ে হুট করে কোনো মন্তব্য করতে চাইলেন না মেয়র। আমার কাছে যখন চিঠি আসে তখন আমি সিওর মাধ্যমে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে দিয়েছি। এখন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তাদের কি ডকুমেন্ট আছে, এই যে অভিযোগগুলো আসছে, এই অভিযোগের আলোকে তাদের জবাব কী এবং তাদের ডকুমেন্ট কি সেগুলো তারা দাখিল করবে। একই চিঠিতে কর্পোরেশনের নানা কাজে গুরুতর অনিয়ম ও কাজের নিম্নমান নিয়ে দেয়া কোনো অভিযোগের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে না উল্লেখ করে প্রকল্প পরিচালক বলেন, স্পর্শকাতর এসব বিষয়ে ব্যবস্থা গ্রহণ না করায় প্রকল্পের অগ্রগতি ব্যাহত হচ্ছে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে টানা বৃষ্টিতে উপকূলীয় জেলা বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। 50,000-এর বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে শরণখোলা উপজেলায় আছেন সহকর্মী আলী আকবর টুটুল। সরাসরি যাচ্ছি তার কাছে। টুটুল, জাফর, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বাগেরহাটের শরণখোলা উপজেলার যে প্রত্যন্ত এলাকা, যেমন শরণখোলা উপজেলার উত্তর কদমতল এলাকায় আছি। এখানে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু পানিবন্দী। গত 4 দিন ধরে এই বন্যার লাগাতার বৃষ্টি এবং বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু জোয়ারের পানি দুটোই কিন্তু আসলে এখানে মানুষের জন্য একটা এখন মরণের ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। এখানে কিন্তু আসলে খাড়ের উপরে খাড়াগা এমনটাই, কারণ ঘূর্ণিঝড় বুলবুল, আইলা এবং আপনার ইয়াসের মতো যে ক্ষয়ক্ষতি হচ্ছে তার সাথে ক্ষয়ক্ষতি কিন্তু বেশি মনে করছে এখানকার মানুষ। কারণ পানিবন্দী গত 4 দিন ধরে প্রায় 50,000 মানুষ এই একটা উপজেলাতে। বাগেরহাটের আসলে উপকূল জুড়ে কিন্তু এই যে লাগাতার বৃষ্টি, এই বৃষ্টির পানি কিন্তু আটকে পড়ার কারণে কোনো মানুষ কিন্তু আসলে ঘরে, অনেক পরিবার কিন্তু, অধিকাংশ পরিবার রান্নাবান্না করা থেকে বঞ্চিত রয়েছে। আপনাকে জানিয়ে রেখেছি শুধু বাগেরহাটই নয়, শরণখোলা উপজেলাই নয়, এখানে কিন্তু মোরেলগঞ্জ, রামপাল এবং কচুয়া সদর, বাগেরহাট সদর, এই বিভিন্ন উপজেলায় কিন্তু আসলে প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। আমরা গতকালকে দেখেছি যে এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসকের মহোদয় সকলে কিন্তু এখানে শুকনো খাবার এবং স্থানীয় জনপ্রতিনিধিরা কিন্তু শুকনো খাবার এখানে বিতরণ করেছেন অসহায় মানুষের মাঝে। এবং তারা কিন্তু আসলে এই পানি, এখানে কিন্তু এখনও পানি নামছেন না, দেখা যাচ্ছে প্রায় হাঁটু পানি এবং কোথাও কোমর পানি কিন্তু ঘরবন্দি অবস্থায় রয়েছে এখানে মানুষ। নারী, পুরুষ এবং শিশু এবং আবাল বৃদ্ধ বনিতারা সকলেই কিন্তু এখন একেবারে পানির মধ্যে তাদেরকে জীবনযাপন করছে। অনেকের ঘরের মেঝেতে পানি ঢুকে গেছে। এখন আমরা যেখানে আছি এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে গাছপালা থেকে শুরু করে পুকুর এবং নদী নালা সকল একাকার হয়ে গেছে। আমরা প্রাথমিক পর্যায়ে যেটা জেনেছি যে বাগেরহাটের এখন পর্যন্ত প্রায় 17,000 মৎস্য ঘের এবং পুকুরের মাছ কিন্তু ভেসে গিয়েছে। এখানে কিন্তু আমি একজন এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন, তার সাথে আমি কিন্তু একটু কথা বলবো, জানাবো যে আসলে এখানকার কি পরিস্থিতি এবং কি ধরনের উদ্যোগ নিয়েছে। আমি এখন যাব শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাতের কাছে, যে আসলে আপনারা কি ধরনের উদ্যোগ নিয়েছেন, কেমন এই আপনার এলাকায় কি পরিমাণে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়েছে। ধন্যবাদ টুটুল। আমাদের এই উপজেলায় গত 27 তারিখ থেকে দুপুর থেকে বর্ষা শুরু হওয়ার পরেই এই গত প্রায় আজকে 4 দিন এলাকার মানুষ পানিবন্দী। এখানে প্রায় 55,000 লোক সম্পূর্ণরূপে পানিবন্দী, যাদের ঘরে পানি উঠে গেছে এবং তাদের রান্নাবান্না বা এই জাতীয় কোনো কিছু করার সুযোগ নেই। তো সেক্ষেত্রে গতকালকে আমাদের জেলা প্রশাসক মহোদয় এসেছিলেন, স্যারকে সঙ্গে নিয়ে আমরা বিভিন্ন অঞ্চল ঘুরিয়ে দেখিয়েছি। স্যার এখানে শুকনা খাবার বিতরণ করেছেন। এছাড়া দ্বিতীয় দিন থেকেই এখানকার উপজেলা চেয়ারম্যান মহোদয় এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমি সর্বদা এই যেসব লোকের ঘরে খাবার নেই শুকনা খাবারটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। আর আমরা গতকাল সরকারি তরফ থেকে ডিসি স্যার আমাদেরকে 5 মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দিয়েছেন। আর সবচেয়ে আমার যেটা কষ্টকর বিষয়, এখানে প্রায় 1790 হেক্টর চাষের জমি সম্পূর্ণরূপে বিনষ্ট হয়েছে, যার ভিতরে আমনের বীজতলা, আউশ ধান, সবজি, পানের বরজ এবং 915 হেক্টর মাছের যে ঘের, এটি সম্পূর্ণরূপে ভেসে গেছে।
আচ্ছা, থ্যাংক ইউ। আপনাকে জানাচ্ছিলাম যে আসলে তিনি জানাচ্ছিলেন যে বাগেরহাটের শরণখোলা উপজেলায় আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং পানিবন্দী কত মানুষ রয়েছে, এখানে কি ধরনের অবস্থা সৃষ্টি হয়েছে। কারণ আপনি জানেন যে সিরাইলা বিধ্বস্ত শরণখোলা উপজেলার এই এলাকার মানুষ কিন্তু একের পর এক দুর্যোগের মুখোমুখি হয়, কিন্তু এই যে লাগাতার বৃষ্টির ফলে কিন্তু আসলে মানুষের মধ্যে যে নতুন দুর্ভোগের সৃষ্টি হয়েছে, এই দুর্ভোগ কাটিয়ে কতটা উঠতে পারবে এমনটাই আসলে তারা শঙ্কিত রয়েছেন। কারণ এখানে কিন্তু করোনাকালীন সময় কিন্তু এখন মানুষের মধ্যে কর্মহীন হয়ে পড়েছে, তারা কিন্তু খাদ্য সহায়তা চাচ্ছে। এই অঞ্চলে মানুষের মাঝে কিন্তু এখন একটা ধরনের মানবতার জীবনযাপন করছে। আমার কাছে ছিল বাগেরহাটের শরণখোলা উপজেলার উদ্যোত কদমতলা থেকে পানির বন্দী মানুষের সর্বশেষ খবর। টানা বর্ষণে তলিয়ে যাওয়া বাগেরহাটের শরণখোলা থেকে সেখানকার বিস্তারিত খবর জানাচ্ছিলেন সহকর্মী টুটুল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজের জায়গা দখল করে রাখা 12টি বিমান নিলামে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। নিলামের কর্মপদ্ধতি ও সুপারিশমালা তৈরির জন্য গঠন করা হয়েছে কমিটি। তবে এসব বিমানের মালিকরা বলছেন ব্যাংকের দেনাশোধ এবং তাদের সঙ্গে আলোচনা ছাড়া নিলামের এখতিয়ার নেই সিভিল এভিয়েশনের। প্রয়োজনে আদালতে শরণাপন্ন হবেন তারা। হাজেরা শিউলির রিপোর্ট। সিভিল এভিয়েশনের বিপুল অর্থ বকেয়া রেখেই বছরের পর বছর ধরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পড়ে আছে এই 12টি উড়োজাহাজ। এর 8টি ইউনাইটেড এয়ারওয়েজের, 2টি রিজেন্টের আর 1টি করে জিএমজি ও এশিয়ান এয়ারলাইন্সের, যেগুলোর কোনোটি এখন আর অপারেশনে নেই। বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, উড়োজাহাজগুলো না সরানোয় কার্গো ফ্লাইট অপারেশনের সমস্যার পাশাপাশি রাজস্ব ক্ষতি হচ্ছে। বারবার চিঠি দিলেও এয়ারলাইন্সগুলো সাড়া না দেওয়ায় বিমানগুলোর রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। এখন বাজেয়াপ্তের পরই নিলামে বিক্রির আয়োজন করা হবে। আইনে তো আসলে কোনো বাধা নাই এই বিমানগুলোকে বাজেয়াপ্ত ঘোষণা করার। নিলাম করার জন্য আমরা কোন কোন আইনি প্রক্রিয়ায় যাব বা কি আমাদের কর্মপদ্ধতি হবে, এগুলো নিরূপণ করার জন্য স্যার একটা কমিটি করে দিয়েছেন, সুপারিশমালা তৈরি করেছি। অ্যাপ্রুভ করলে আমরা সেই কর্মপদ্ধতিগুলো বাস্তবায়ন শুরু করে দেব। সর্বোচ্চ 8টি উড়োজাহাজের মালিক ইউনাইটেড এয়ারের নতুন পরিচালনা পর্ষদের দাবি, দায়িত্ব নেওয়ার পর সিভিল এভিয়েশনের কোনো চিঠি পাননি তারা। বিমানগুলোর আর্থিক মূল্য অনেক, এর সঙ্গে 1,60,000 শেয়ার হোল্ডারের স্বার্থ জড়িত। এখানে এয়ারক্রাফট 8টা আছে, এগুলো প্রত্যেকটা অত্যন্ত মূল্যবান ইকুইপমেন্ট এবং এগুলোর প্রত্যেকটারই কিন্তু 50% লাইফ রয়েছে আর কি। হুট করে যদি কেউ বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে থাকে, 1,60,000 প্রান্তিক ইনভেস্টরদের স্বার্থ জড়িত, কাজে তাদের স্বার্থটা দেখাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। করোনাকালে বন্ধ হয়ে যাওয়া রিজেন্ট এয়ার দেনা শোধের গ্যারান্টি দিয়ে বিমান বিক্রির অনুমতি চায়। আলোচনা ও মূল্য নির্ধারণ না করে বিমানগুলো নিলামে বিক্রির উদ্যোগ নিলে তার আইনের আশ্রয় নেবে। সিভিল এভিয়েশন আপনার নিলাম করতে পারে না, কারণ ব্যাংকের দায়দেনা আছে। সিভিল এভিয়েশন আসলেই কত টাকা পায় ছাড়া এটা দেখতে হবে। প্রাইস ঠিক না করে যদি এটাতে যায়, তখন বাধ্যগতভাবে এয়ারলাইন্সকে কোর্টের সাহায্য নিতে হবে। রিজেন্ট সহ বন্ধ হয়ে যায় এয়ারলাইন্সগুলোর কাছে সিভিল এভিয়েশনের বকেয়া পাওনা প্রায় 800 কোটি টাকা। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। 1 আগস্ট থেকে গার্মেন্টস খুলে দেওয়ার ঘোষণা দিয়ে কোনো খুদে বার্তা পাঠানো হয়নি বলে জানিয়েছে বিজিএমইএ। তবে শিল্প কারখানা খুলে দিতে আবারও সরকারের কাছে দাবি জানিয়েছেন ব্যবসায়ী সংগঠনের নেতারা। গতকাল দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের সঙ্গে দেখা করে তারা এ দাবি জানান। এ সময় গার্মেন্টস কর্মীদের গণটিকা দেওয়ার অনুরোধ জানালেও কঠোর বিধিনিষেধের মধ্যে গার্মেন্টস খুললে কর্মীদের ঢাকায় আনার ব্যবস্থাপনার বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি তারা। এর আগে দেশে করোনা সংক্রমণের কারণে যে কয়বার বিধিনিষেধ কার্যকর করা হয়েছিল, কখনো পুরো বন্ধ রাখা হয়নি শিল্প কারখানা। স্বাস্থ্যবিধি মানার শর্তে সীমিত পরিসরে হলেও চলেছে কারখানার চাকা। তবে এইবার দৈনিক মৃত্যুর সংখ্যা 250-র কাছাকাছি। ঈদের পর থেকে কার্যকর করা কঠোর বিধিনিষেধে বন্ধ আছে সব ধরনের শিল্প কারখানা। এর আগে 2 দফা বৈঠক করে শিল্প মালিকরা কারখানা খোলা রাখার দাবি জানালেও তাতে সায় দেয়নি সরকার। এবার তৃতীয়বারের মতো মন্ত্রিপরিষদ সচিবের সাথে দেখা করে কারখানা খুলে দেওয়ার দাবি জানান শিল্প মালিকরা। ইন্ডাস্ট্রিগুলোকে খুলে দেওয়া দরকার, সেটাই আমরা ওনাদেরকে বলতে এসেছি আমাদের সবার পক্ষ থেকে, এবং আমাদের দাবি এটি। নিশ্চয়ই ওনারা এটিকে পজিটিভলি নেবেন। সাপ্লাই চেইনটা ভেঙে যাচ্ছে, আপনার পোর্টের যানজট আপনারা সবাই জানেন, আন্তর্জাতিক বাজার হারানোর একটা সম্ভাবনা আছে আমাদের। আগামী 1 আগস্ট থেকে গার্মেন্টস কারখানা খোলার বিষয়ে তাদের পক্ষ থেকে শ্রমিকদের কোনো খুদে বার্তা পাঠানো হয়নি বলেও নিশ্চিত করেন ব্যবসায়ী সংগঠনের নেতারা। এই ধরনের কোনো কিছু না। সরকার যখন আমাদের খোলার
অনুমতি দিবে তখন থেকেই আমাদের ফ্যাক্টরি খুলবে। লকডাউনের ভিতরে কারখানা খুললে শ্রমিকরা বাড়ি থেকে আসবেন কিভাবে, প্রশ্ন ছিল তাদের কাছে। বেশিরভাগ শ্রমিকরাই কিন্তু যায়নি এবার ঈদে, এবং তারা তাদের জায়গাতেই আছে। সুতরাং আর কিছু যারা গেছিল কিছু এসছে, আর বাকি যারা আসতে পারে নাই যখন লকডাউন খুলবে তখন। একই সঙ্গে গণটিকার আওতায় গার্মেন্টস কর্মীদের আনার অনুরোধ জানিয়েছেন তারা। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। চলমান বিধিনিষেধের সপ্তম দিনেও সড়কে অবাধে চলতে দেখা গেছে ছোট বড় বিভিন্ন যানবাহন। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতার মধ্যেও থেমে নেই মানুষের চলাচল, সবখানেই উপেক্ষিত স্বাস্থ্যবিধি। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। দেশে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেও থামছে না মানুষের চলাচল, নেই কোনো স্বাস্থ্যবিধির বালাই। ঝিনাইদহে অবাধে চলছে ব্যক্তিগত ও ছোট গাড়ি। রাস্তায় চলাচলে সামাজিক দূরত্ব মানছেন না কেউই। বাজারগুলোতে ভিড়ের মধ্যেই বেচাকেনা চলছে। মাস্ক পরায় অনীহা ছিল অনেকের। বন্দরনগরী চট্টগ্রামে বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনা সদস্যদের টহল অব্যাহত রয়েছে। বাইরে বের হওয়ার সুনির্দিষ্ট কারণ দেখাতে না পারলে করা হচ্ছে জরিমানাও। জনগণকে যথেষ্ট পরিমাণে সচেতন করে তোলার চেষ্টা করছি। আমরা আমাদের বিভিন্ন নোডাল পয়েন্টগুলোতে যাচ্ছি, সেখানে যথেষ্ট পরিমাণে চেক দিচ্ছি, এবং জনগণ যদি অকারণে বেরিয়ে থাকে আমরা তাদেরকে বাসায় যেতে বাধ্য করছি। এদিকে নেত্রকোনায় প্রশাসনের খাদ্য সহায়তা সহ নানা ধরনের কার্যক্রম অব্যাহত থাকলেও থেমে নেই মানুষ ও যানবাহনের চলাচল। রাস্তার মোড়ে মোড়ে বিজিবির টহল থাকলেও নানা অজুহাত দেখিয়ে বাইরে বের হচ্ছেন মানুষ। ওমর ফারুক, সময় সংবাদ। দেশের বিভিন্ন স্থানে করোনায় কর্মহীন নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। দিনাজপুরের ঘোড়াঘাটে হরিপুর উচ্চ বিদ্যালয় মাঠে শতাধিক কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে সেনাবাহিনী। এদিকে নেত্রকোনার 9 শতাধিক রিকশা চালকের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। অন্যদিকে চাঁদপুরে কর্মহীন 12,000 পরিবারকে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম শুরু করেছে পুলিশ প্রশাসন। এছাড়া কর্মহীন 2 শতাধিক রিকশা চালককে প্রধানমন্ত্রীর উপহার নগদ 1000 টাকা করে তুলে দেন জেলা প্রশাসক। যশোরে ক্ষুদ্র ঋণ বিতরণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ঋণ ভূমিকা রাখবে বলে দাবি সংস্থাটির। গতকাল সকালে কালেক্টরেট সভাকক্ষে জেলার 10 জন ক্ষুদ্র ব্যবসায়ীকে ঋণ সহায়তা প্রদানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। কর্মসূচির আওতায় 286 জন ক্ষুদ্র ব্যবসায়ীর মাঝে মোট 3,06,43,000 টাকা দেয়া হবে বলে জানায় সংস্থাটি। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দ্রুত পিসিআর ল্যাব স্থাপন ও সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা চালু সহ আইসিইউ বেড স্থাপনের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল সকালে ওস্তাদ আলাউদ্দিন খাঁ ব্রিগেড নামে একটি সংগঠনের ব্যানারে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হয়। এতে সংগঠনটির আহ্বায়ক অ্যাডভোকেট নাসির মিয়া সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় অবিলম্বে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপন ও সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা চালু সহ আইসিইউ বেড স্থাপনের দাবি জানান বক্তারা। বরিশালে করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। বিস্তারিত জানাতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের সামনে আছেন সহকর্মী ফিরদাউস সোহাগ। সরাসরি যাচ্ছি তার কাছে। ফিরদাউস। জাফর, আপনাকে ধন্যবাদ। আসলে প্রতিদিনই বরিশালে কিন্তু করোনার সংক্রমণের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, তাতে সংক্রমণ আসলে সেইভাবে যে রোধ করা সেটা সম্ভব হচ্ছে না। তার ফলশ্রুতিতে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে 2 অঙ্কের ঘরেই কিন্তু চলছে। যেমন আজকেও এইমাত্রই আমরা জানতে পারলাম যে 12 জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে। এর মধ্যে
কয়জন আসলে করোনা পজিটিভ ছিল বা কয়জন সন্দেহজনক ছিল বা উপসর্গ ছিল এটি এখন পর্যন্ত জানা যায়নি। তবে কেবলই আমি জানতে পারলাম যে গত 24 ঘন্টায় করোনা ওয়ার্ডে যে মারা গেছেন তার সংখ্যা হচ্ছে 12 জন। গতকালও কিন্তু একইভাবে 12 জনের মৃত্যু হয়েছিল। তো এই পরিস্থিতিতে কিন্তু আসলে চলছে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ভেতরের এবং বাইরের যে পরিস্থিতি আমরা একটু জানাচ্ছি যে করোনা ওয়ার্ডের এখানে কিন্তু বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের গত 24 ঘন্টায় কিন্তু এখানে 60 জন নতুন রোগী এখানে ভর্তি হয়েছে এবং ভর্তি এবং মৃত্যুর যে সংখ্যাটি বলছি আজকে কিন্তু সর্বোচ্চ এখানে রোগী আছে এটি আমরা জানতে পেরেছি, অর্থাৎ 340 জন গত 24 ঘন্টা এখানে যারা নতুন ভর্তি হয়েছে তার সংখ্যা 60 জন আর আজকে চিকিৎসাধীন রোগীর সংখ্যা হচ্ছে 340 জন। অর্থাৎ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এই করোনা ওয়ার্ডে কিন্তু মোট সিটের সংখ্যা রয়েছে 300টি সিটের মধ্যে কিন্তু 340 জন রোগী এই মুহূর্তে ভর্তি রয়েছেন বলে আমরা কিছুক্ষণ আগেই জানতে পেরেছি। আর একটু তথ্য যদি জানাই দর্শকদের উদ্দেশ্যে যে এখানকার যে চিকিৎসা পদ্ধতি এখানে কিন্তু সিলিন্ডার আছে। করোনা ওয়ার্ডের যে রোগীদের জন্য যে সিলিন্ডার রাখা হয় অক্সিজেনের সিলিন্ডার তার সংখ্যা কিন্তু 461টি। আর হাইফ্লো নেজাল ক্যানুলা এখানে বেশ কিছু রয়েছে। এছাড়াও রয়েছে এখানে যেটি হয় চিকিৎসার জন্য যেসব সামগ্রী দরকার হয় সেগুলো কিন্তু রয়েছে। কিন্তু প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে বলতে বরিশাল বিভাগের যে 6 জেলা রয়েছে এই 6 জেলার বাইরেও কিন্তু পটুয়া বরিশালের পার্শ্ববর্তী যে জেলা রয়েছে যেমন মাদারীপুর ছাড়া শরীয়তপুর এইসব এলাকা থেকেও কিন্তু এখানে প্রচুর রোগী আসেন এবং সেই রোগীদের কারণে কিন্তু আসলে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বেডগুলো পরিপূর্ণ হয়ে যায়। সবাই চিকিৎসা গ্রহণ করতে চান আর এই চিকিৎসা গ্রহণ করার কারণেই কিন্তু এখানে আসেন, উন্নত চিকিৎসার জন্য আসেন। জেলা হাসপাতালগুলো পরিপূর্ণ হয়ে যায় তারপরেও কিন্তু এখানে চলে আসেন এবং সে কারণে কিন্তু আজকে এখন পর্যন্ত যেটা আমরা জানতে পেরেছি যে 340 জন রোগী এখানে রয়েছেন। অক্সিজেনের এখানকার তথ্য যদি আরেকটু জানাই যে এখানে যে বেডগুলো রয়েছে কেন্দ্রীয় যে সিস্টেম রয়েছে অক্সিজেনের তার 107টি বেডের সাথে সংযোগ রয়েছে। 300 বেডের হাসপাতালে 107টির সঙ্গে কিন্তু সংযোগ রয়েছে। এইমাত্র একজন করোনা রোগীকে একটি অ্যাম্বুলেন্সে করে আনা হয়েছে এবং তাকে ভেতরে নিয়ে যাচ্ছেন স্বজনরা চিকিৎসার জন্য। আসলে সারা দেশের বিভিন্ন জায়গা থেকেই কিন্তু বিশেষ করে উপকূলীয় এলাকার সবগুলো জেলা থেকেই এখানে উন্নত চিকিৎসার জন্য আনা হয়। এখানে কিন্তু লিন্ডা এবং স্প্রেকটা 10,000 লিটারের দুটো বড় ধরনের অক্সিজেনের সিলিন্ডার রয়েছে যার মধ্য দিয়ে কিন্তু করোনা রোগীরা যে অক্সিজেনের যে কেন্দ্রীয় যে ব্যবস্থা সেটি পেয়ে থাকেন। হাইফ্লো নেজাল ক্যালোনার এখানে ব্যবস্থা রয়েছে 71টি যার মধ্যে 69টি কার্যকর রয়েছে। আসলে বরিশাল বিভাগের যে চাহিদা রয়েছে তা কিন্তু এই মুহূর্তে কিন্তু বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যে অবস্থা রয়েছে তাতে কিন্তু সম্ভব হচ্ছে না। এখানে কিন্তু চিকিৎসকেরও সংকট রয়েছে অক্সিজেনের নানা সংকট রয়েছে। এর মধ্যেও কিন্তু এখানে যারা রয়েছেন তারা চেষ্টা করছেন চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য। এই ছিল বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যে করোনা ওয়ার্ড তার ভেতরের এবং করোনা সংক্রান্ত সর্বশেষ তথ্য। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার ফেরদৌস সোহাগ। চাকরির প্রলোভনে ভারতে পাচারের শিকার 10 বাংলাদেশি নারী ও পুরুষকে ফেরত পাঠিয়েছে দেশটির পুলিশ। গতকাল সন্ধ্যায় ভারতে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ 10 বাংলাদেশিকে ট্রাভেল পারমিটে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটকের পর 4 বছর কারাভোগ শেষে তাদের ফেরত পাঠানো হয়। ফেরত আসা নারী পুরুষদের মধ্যে 7 জন পুরুষ ও 3 জন নারী। এদের বাড়ি যশোর, নড়াইল, বাগেরহাট ও খাগড়াছড়ি জেলার বিভিন্ন এলাকায়। ইমিগ্রেশন কার্যক্রম শেষে আইনি সহায়তা দিতে এদের মধ্যে 8 জনকে রাইটস যশোর ও 2 জনকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে 2টি এনজিও সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। গতকাল দুপুরে শহরের চৌরাস্তা এলাকায় এ কর্মসূচির আয়োজন করে রিপোর্টার্স ইউনিটি। গণমাধ্যম কর্মীরা যখন সত্য ঘটনা তুলে ধরেন তখন কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা করে দাবিয়ে রাখতে চায় বলে অভিযোগ করেন বক্তারা। মানববন্ধনে সংবাদকর্মী ছাড়াও অংশ নেন লেখক, ব্যবসায়ী, আইনজীবী সহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
চুয়াডাঙ্গার নবগঙ্গা নদী থেকে 8টি অবৈধ বাঁধ অপসারণ করা হয়েছে। এতে দূর হবে নদীর নাব্য সংকট। গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে অভিযান চালিয়ে নবগঙ্গা নদী থেকে 8টি অবৈধ বাঁধ অপসারণ করে। স্থানীয়রা জানান, বেশ কয়েক বছর ধরে স্থানীয় কিছু প্রভাবশালী লোক নবগঙ্গা নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষ করছিল। এতে নদীর নাব্য হারিয়ে যাচ্ছিল। বিষয়টি আমলে নিয়ে বালিয়াকান্দি থেকে শাহাপুর গ্রাম পর্যন্ত অভিযান চালিয়ে নবগঙ্গা নদীর 8টি বড় বাঁধ অপসারণ করে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। উদ্বোধনের 7.5 মাস পর 1 আগস্ট ভারতের জলপাইগুড়ি থেকে পণ্যবাহী প্রথম ট্রেন আসবে নীলফামারীর চিলাহাটিতে। এ উপলক্ষে ভারতের 2টি রেল ইঞ্জিন হলদিবাড়ি চিলাহাটি রুটে ট্রায়াল করেছে। গতকাল সকাল 10:10 ভারতের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছেড়ে হলদিবাড়ি হয়ে পৌনে 1টার দিকে নীলফামারীর চিলাহাটি স্টেশনে পৌঁছায়। স্টেশনে ইঞ্জিন দুটির চালক ও গার্ড সহ অন্যান্য স্টাফদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান চিলাহাটি স্টেশন মাস্টার আশরাফুল ইসলাম সহ রেলওয়ে পশ্চিমাঞ্চল কর্মকর্তারা। পরে ইমিগ্রেশন ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে দুপুর 2টায় ছেড়ে যায় ভারতীয় ইঞ্জিন দুটি। দীর্ঘ 65 বছর বন্ধ থাকার পর 2020 সালের 17 ডিসেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে হলদিবাড়ি চিলাহাটি রেলপথে পণ্যবাহী ট্রেন চলাচল উদ্বোধন করেন দুদেশের প্রধানমন্ত্রী। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডাক্তার সেলিনা হায়াত আইভীর সদ্য প্রয়াত মা মমতাজ বেগমের কুলখানি উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ আসর নগরীর দেওভোগ এলাকার বাইতুন নূর জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান সহ নানা শ্রেণী পেশার মানুষ। মাহফিলে মেয়র আইভীর মা প্রয়াত মমতাজ বেগমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। গতকাল রোববার বিকেলে মেয়র ডাক্তার সালিনা হায়াত আইভীর মা মমতাজ বেগম ঠান্ডাজনিত রোগে অসুস্থ হয়ে দেওভোগ এলাকার নিজ বাসভবনে মারা যান। করোনা ভ্যাকসিন গ্রহণকারীদের টাকা দিতে স্থানীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া ফেডারেল কর্মীদের টিকা গ্রহণ বাধ্যতামূলক করা, নিয়মিত পরীক্ষা নিরীক্ষা, মাস্ক পরা সহ ভ্রমণ নিষেধাজ্ঞার ক্ষেত্রে নতুন নিয়ম প্রণয়নের নির্দেশনাও দিয়েছেন তিনি। প্রায় 33 কোটি মানুষের বসবাস যুক্তরাষ্ট্রে, তবে এ পর্যন্ত কেবল 16 কোটি মানুষ করোনার টিকা নিয়েছেন। ভ্যাকসিন আবিষ্কারের পর থেকেই দেশটির বাসিন্দাদের টিকা নেয়ার ব্যাপারে অনীহা ছিল। বর্তমানে ডেল্টা ভ্যারিয়েন্টে ফের সংক্রমণের সংখ্যা থাকলেও মার্কিনীদের টিকা নেয়ার আগ্রহ বাড়েনি। দেশটির নাগরিকদের আগ্রহী করতে টিকার বিনিময়ে অর্থ দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। I'm calling on all states and local governments to use funding they have received, including from the American Rescue Plan, to give $100 to anyone who gets fully vaccinated. দেশটির সরকারি চাকুরিজীবী সহ ফেডারেল কর্মীদের টিকা সনদ দেখানো বাধ্যতামূলক করার নির্দেশনাও দেন প্রেসিডেন্ট জো বাইডেন। কোনো কর্মচারীর টিকা সনদ না থাকলে তাকে সপ্তাহে অন্তত একবার করতে হবে করোনা পরীক্ষা। এছাড়া টিকা না নেওয়া ব্যক্তিদের ভ্রমণের ওপরও আরোপ করা হবে নিষেধাজ্ঞা। Every federal government employee will be asked to attest to their vaccination status. Anyone who does not attest or is not vaccinated will be required to mask no matter where they work, test 1 or 2 times a week to see if they've acquired COVID, socially distance, and generally will not be allowed to travel for work. Every day, more businesses are implementing their own vaccine mandates. And the Justice Department has made it clear that it is legal to require COVID-19 vaccines. We all want our lives to get back to normal. সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্য মতে গত 10 দিনে যুক্তরাষ্ট্রে সংক্রমণ গড়ে 70% বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি মৃত্যুও বাড়ছে দেশটিতে। নতুন করে সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্যসেবীদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে। টিকা সহজলভ্য হলেও দেশটির বেশিরভাগ মানুষ এখনও টিকা নিতে উৎসাহী নন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। চলতি বছরের প্রথম 6 মাসেই বিশ্বজুড়ে বিক্রি হয়েছে 31,90,00,000 ডোজ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা। করোনা নিয়ন্ত্রণে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে এই টিকা উদ্ভাবন করে প্রতিষ্ঠানটি। টিকা বিক্রি করে অ্যাস্ট্রাজেনেকা আয় করেছে $120 কোটি। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে এসব তথ্য।
যুক্তরাজ্য সহ বিশ্বের অনেক দেশে টিকা কার্যক্রম এগিয়ে নিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনার টিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কোভিশিল্ড ও ভ্যাক্স জেভরিয়া এই দুটো নামে বিশ্বের বিভিন্ন দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা বিক্রি হচ্ছে। চলতি বছরের প্রথম 6 মাসে শুধু ইউরোপের বাজারেই টিকা বিক্রি করে 57 কোটি 20 লাখ ডলার আয় করেছে প্রতিষ্ঠানটি। ভারতে স্থানীয়ভাবে অ্যাস্ট্রাজেনেকার টিকা উৎপাদন করছে সেরাম ইনস্টিটিউট। কোভিশিল্ড নামের এই টিকা উৎপাদিত হচ্ছে পুনের কারখানায়। অভ্যন্তরীণ চাহিদা পূরণের পর বিশ্বের বিভিন্ন দেশে কোভিশিল্ড রপ্তানি শুরু করেছিল প্রতিষ্ঠানটি। তবে ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানার পর থেকে এই টিকা রপ্তানি বন্ধ রেখেছে সেরাম। বিশ্বের বিভিন্ন দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা ব্যবহৃত হলেও এখনও অনুমতি মিলছে না যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রির। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জানান, যুক্তরাষ্ট্রে অনুমোদনের অপেক্ষায় আছেন তারা। অ্যাস্ট্রাজেনেকার টিকার গড় মূল্য $3.7, যা করোনার অন্যান্য টিকার তুলনায় কম। ফলে বিশ্বের বিভিন্ন দেশে এ টিকার চাহিদা রয়েছে। এরই মধ্যে 170টি দেশ এ টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে। আবার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়ায় বেশ কিছু দেশে এর ব্যবহার বন্ধ রাখা হয়েছে। গেল বছর মহামারীর শুরুর দিকে টিকা আবিষ্কারের জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করতে সম্মত হয় অ্যাস্ট্রাজেনেকা। চলতি বছরের প্রথম 6 মাসে $120 কোটি আয় করেছে প্রতিষ্ঠানটি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। কুয়েতে করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসায় সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শপিং মল রাত 8টার পরিবর্তে রাত 11টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। এমন উদ্যোগে খুশি সেখানকার প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। কুয়েতে এখন অনেকটাই নিয়ন্ত্রণে করোনা পরিস্থিতি, তাই সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান, শপিং মল রাত 8টার পরিবর্তে 11টা পর্যন্ত খোলার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এতে সরকারের সময়োপযোগী এমন পদক্ষেপে খুশি দেশটির প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। 11টা পর্যন্ত খোলা রাখা যাবে দোকানপাট, সেজন্য বিজনেসের জন্য ভালো। আরেকটা কথা হলো, সবাই কুয়েতের আইন সবাই মেনে চলবেন। অত্যন্ত খুশি, আনন্দিত। কুয়েত সরকারকে ধন্যবাদ। এখন হয়তো আমাদের ব্যবসা বাণিজ্য আগের চেয়ে ভালো হবে, আলহামদুলিল্লাহ। আর আমরা যাতে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি। তবে স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, করোনা প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে আগামী 1 আগস্ট পর্যন্ত সব ধরনের জনসমাবেশ ও সামাজিক অনুষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। আগামী 10 আগস্ট পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা ও নেপালের সাথে বিমান চলাচল বন্ধ রাখার ঘোষণাও দিয়েছে কুয়েত সিভিল এভিয়েশন। তবে মরক্কো ও মালদ্বীপের সাথে সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সময় সংবাদ, কুয়েত। মাত্র এক সপ্তাহে প্রাপ্তবয়স্ক জনসংখ্যার 90% মানুষকে টিকা দিয়ে প্রশংসায় ভাসা ভুটানে এবার 12 থেকে 18 বছর বয়সীদের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। বৈরী আবহাওয়া, দুর্গম অঞ্চল সব মিলিয়ে বড়সড় একটি চ্যালেঞ্জকে মোকাবিলা করেছে দেশটি। ভুটানে কর্মরত 2 বাংলাদেশি চিকিৎসক জানিয়েছেন, করোনা মোকাবিলার পাশাপাশি ভুটানের টিকাদান কর্মসূচির সাফল্যের কথা। গত বছর করোনায় পুরো বিশ্ব যখন কাবু, তখনও মৃতের সংখ্যা শূন্য রেখে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল ভুটান। এবার মোট জনসংখ্যার প্রাপ্তবয়স্ক 90% মানুষকে মাত্র এক সপ্তাহে টিকাদানের আওতায় এনে প্রশংসার জোয়ারে ভাসছে দেশটি। উঁচু নিচু পাহাড়ি দুর্গম পথ, বৈরী আবহাওয়া, টিকা সংরক্ষণ ও বিতরণ চ্যালেঞ্জের মতো নানা প্রতিকূলতা সত্ত্বেও মাত্র 7 দিনে 4,80,000 মানুষকে করোনার টিকার আওতায় আনতে সক্ষম হয়েছে ছোট এই দেশটি। দুর্গম এলাকায় হেলিকপ্টার দিয়ে টিকা পৌঁছে দেয়া কিংবা স্বেচ্ছাসেবীদের মাধ্যমে পাহাড়ি অঞ্চলে জনে জনে টিকা দেয়া, কোনো চেষ্টায় বাদ রাখেনি ভুটান। প্রাপ্তবয়স্কদের টিকাদানের পর এবার শিশু, প্রতিবন্ধীদেরও টিকার আওতায় আনতে চায় ভুটান সরকার। দেশটিতে করোনা মোকাবিলায় সম্মুখ সারির যোদ্ধাদের মধ্যে অন্যতম বাংলাদেশি এই চিকিৎসক জানালেন ভুটানের টিকাদানের সাফল্যের রহস্য। ভুটানের লোক সংখ্যা কম, এটা একটা কারণ। মাস ভ্যাকসিনেশন শেষ হওয়ার পর স্বাস্থ্যকর্মীরা এখন বাড়ি বাড়ি যাচ্ছে ভ্যাকসিন দেওয়ার জন্য, যেখানে বয়স্ক লোক অথবা যারা চলাচল করতে পারে না এরকম মানুষজনকে ভ্যাকসিন দেওয়ার জন্য। টিকা কার্যক্রম শুরুর আগে ভ্যাকসিনের জোগাড় করতেও অনেক কাঠখড় পোড়াতে হয়েছে ভুটানকে। তবে সেই চ্যালেঞ্জও অত্যন্ত সফলতার সঙ্গে মোকাবেলা করেছে বলে জানিয়েছেন বাংলাদেশি এই চিকিৎসক। তাদের টার্গেট হচ্ছে মোট জনসংখ্যার 80%কে তারা ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসবে। ভুটানের জন্য ভ্যাকসিনের দ্বিতীয় ডোজটি সংগ্রহ করা আসলে খুবই কঠিন ছিল। তারা ইন্ডিয়ার উপরে নির্ভরশীল ছিল সেকেন্ড ডোজের জন্য। অন্য দেশগুলা ইউরোপ, আমেরিকার দিকে হাত বাড়ায়,
এবং তারা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে 1 সপ্তাহ পরে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের তারিখ ঘোষণা করে। সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা ও দেশটির সাধারণ মানুষের সহযোগিতার কারণেই করোনা মোকাবিলায় ভুটান বিশ্বের কাছে রোল মডেল হয়ে উঠেছে বলে মনে করেন বিশ্লেষকরা। ওমর ইনান, সময় সংবাদ। অধিকৃত পশ্চিম তীরে দখলদারিত্বের জেরে ইসরায়েলে জায়ান্ট আইসক্রিম বিক্রেতা প্রতিষ্ঠান বেন অ্যান্ড জেরিসের কার্যক্রম বন্ধের ঘোষণায় উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। এমনকি আইসক্রিম বিক্রি বন্ধ করা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও তুমুল বাকযুদ্ধে লিপ্ত হয়েছেন ইসরায়েল ও ফিলিস্তিনের প্রতিনিধিরা। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্ব ক্রমেই বাড়ছে। বিশ্ব সম্প্রদায় এর বিরোধিতা করলেও কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেনি কেউই। তবে গত সপ্তাহেই ব্রিটিশ বহুজাতিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বেন অ্যান্ড জেরিস দখলকৃত বসতিতে আইসক্রিম বিক্রি না করার ঘোষণা দিয়েছে। স্বাভাবিকভাবেই ফিলিস্তিনিরা স্বাগত জানালেও এই সিদ্ধান্তকে ইহুদি বিদ্বেষী বলে আখ্যা দিয়েছে ইসরায়েল। ইসরায়েলে বেশ জনপ্রিয় বেন অ্যান্ড জেরিসের আইসক্রিম বিক্রি বন্ধ করা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাপন্থী ও ইসরায়েলিদের মধ্যে ভার্চুয়াল যুদ্ধ শুরু হয়েছে। বিভিন্ন উৎসব ও জাতীয় দিনে ভিন্ন ভিন্ন বিশেষ স্বাদের আইসক্রিম না পাওয়ার ক্ষোভ ছাড়ছেন ইসরায়েলিরা। এরই মধ্যে তারা বেন অ্যান্ড জেরিস বয়কটেরও ডাক দিয়েছেন। সুপারমার্কেটগুলো থেকে সরিয়ে ফেলা হয়েছে ব্রিটিশ এ ব্র্যান্ডের আইসক্রিম। আইসক্রিম বিক্রি বন্ধ নিয়ে ইসরায়েল ফিলিস্তিন বাকযুদ্ধ কেবল সামাজিক যোগাযোগ মাধ্যমেই সীমাবদ্ধ নয়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও পৌঁছে গেছে এটি। নিউ ইয়র্কে পরিষদের বৈঠকে কথার যুদ্ধে লিপ্ত হন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিন ও ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি। বেন অ্যান্ড জেরিসের সিদ্ধান্তকে স্যালুট জানাই। এ বিষয়ে আমাদের আরো পদক্ষেপ নেওয়া উচিত এবং একই সঙ্গে নিরাপত্তা পরিষদের প্রস্তাবনাকেও সম্মান জানানো উচিত। বিশ্বের সবচেয়ে বাজেভাবে মানবাধিকার লঙ্ঘনকারী ইরান ও সিরিয়ার মতো দেশের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। ইউনিলিভার ও বেন অ্যান্ড জেরিসের ইসরায়েল বয়কট কার্যক্রমের বিষয়ে একটি শব্দ করবে না পরিষদ। এতে আমরা অবাক নই। বাস্তবে ইসরায়েলে ব্যবসা চালানোর মতো নৈতিক অবস্থান হারিয়েছে তারা। এর আগে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনে সমর্থন দিয়েছিল বেন অ্যান্ড জেরিস। সবশেষ প্রতিষ্ঠানটি জানায় ইসরায়েলি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তাদের অংশীদারি চুক্তির মেয়াদ আগামী বছর শেষ হচ্ছে। এরপর হয়তো ভিন্নভাবে ভিন্ন আঙ্গিকে ইসরায়েলে আইসক্রিম বিক্রি করবে প্রতিষ্ঠানটি। ওমর ইনান, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে। নানা নিয়মের বেড়াজালে বন্দী অস্ট্রেলিয়া বাংলাদেশ টি-20 সিরিজ, থাকবে কঠোর নিরাপত্তা, সীমিত বোর্ড পরিচালকদের চলাচলও। মিচেল স্টার্ক বিশ্বের এই মুহূর্তে সেরা ফাস্ট বোলার, অস্ট্রেলিয়ার মূল স্ট্রাইক বোলার। বর্তমান দলে সবচেয়ে বেশি 48 উইকেট শিকারী। 2015 ও 2019 বিশ্বকাপের সেরা এই উইকেট টেকার। বাংলাদেশের ব্যাটারদের ঘায়েল করতে অজিদের প্রধান অস্ত্রই হলেন এই মিচেল স্টার্ক। এই ফরম্যাটে মিচেল স্টার্কের চেয়ে ঢের এগিয়ে কাটার মাস্টার। 43 ম্যাচে ঈর্ষণীয় 61 উইকেট মুস্তার। ইকোনমিও দুর্দান্ত। 20 ফরম্যাটে অন্যতম সেরা লে গুগলি, অ্যাডাম জাম্পা বড় আতঙ্কের না পারেন সাকিব আল হাসান। দুদলের মধ্যে টি-20তে সবচেয়ে বেশি উইকেট শিকারী বোলার তো বটেই, ওভার প্রতি রান দেওয়ার ক্ষেত্রেও কিপ্টের মতোই। আর ব্যাটিংয়েও তিনি ম্যাচ উইনার। এমন অলরাউন্ডার নেই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া দলে। কবছর আগেই কোনো ফরম্যাটে অস্ট্রেলিয়া দলে ছিলেন না নিয়মিত, কিন্তু বর্তমানে এই ফরম্যাটে অ্যাস্টন আগার অপরিহার্য। এই লেফট আর্ম অর্থোডক্সের শিকার 39 উইকেট। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেই আছেন দুর্দান্ত ফর্মে। সেই তুলনায় নবীন বাংলাদেশের মাহাদি হাসান। 6 উইকেট শিকারী এই অফ স্পিনারকে আলাদাভাবেই ভাবতে হবে অতিথি অস্ট্রেলিয়াকে। অ্যান্ড্রু টাই অজিদের পেস ব্যাটারির অন্যতম আকর্ষণ। গতি আর বাউন্সে দারুণ কার্যকরী। দলে ব্রেক থ্রুতে প্রয়োজনে হন হাজির। অ্যান্ড্রু ট্রায়ের সাথে সাইফুদ্দিনের তুলনা হয় না, তবে ডেথ ওভারে সাইফুদ্দিনের কাছে প্রত্যাশার প্রাপ্তি মেলেনি জিম্বাবুয়ে সিরিজ থেকে। অনেক খুরুচে, কিন্তু মিরপুরের উইকেট বলেই স্বপ্নবাজ হতে পারেন। বিশ্বের অন্যতম সেরা পেসারদের একজন জর্জ হ্যাজেলউড, কিন্তু টি-20 ফরম্যাটে কেন যেন বিবর্ণ। তবে গতি আর সুইং ভয়ঙ্কর। তাসকিন আহমেদও এই ফরম্যাটে হারিয়ে খুঁজছেন নিজেকে, তবে তার প্রিয় মাঠ মিরপুর বলেই জ্বলে ওঠার অপেক্ষায় এই স্পিড স্টার। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। 5 ম্যাচে টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তাদের নিয়ে যাওয়া হয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। সেখানে 3 দিনের কোয়ারেন্টিন শেষে অনুশীলন শুরু করবে অজিরা।
ক্রিকেট দুনিয়ার বনি দি বোর্ড ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের দাবিগুলো একটু বেশি আয়েসি। অবশ্য প্রায় সব চাওয়াই মানতে বাধ্য হয়েছে বিসিবি। তাই প্রথমবার দ্বিপাক্ষিক টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে অজিরা। অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্কদের আগমনের সংবাদ সংগ্রহে গণমাধ্যমের উপস্থিতি ঠিকই ছিল বিমানবন্দরে। তবে অজিদের চাওয়া মতো সংবাদকর্মীদেরও রাখা হয়েছে নির্দিষ্ট সীমার মাঝে। ছিল না অন্য সময়ের মতো অবাধ বিচরণ। স্বদেশি কোয়ান্টাস এয়ারওয়েজে হজরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায় টিম অস্ট্রেলিয়া। সাধারণত বিমানবন্দরে কর্তব্যরতরাই পরীক্ষা করেন যাত্রীদের তাপমাত্রা, তবে অজিরা নিজেরাই পরীক্ষা করেছেন নিজেদের তাপমাত্রা। কোভিডের কারণে বিশেষ প্রোটোকল দেয়া হয়েছে ম্যাথু ওয়েডদের। মুখোমুখি হতে হয়নি ইমিগ্রেশনের। প্লেন থেকে নেমে সরাসরি টিম বাসে ওঠেন ক্রিকেটাররা। সেখান থেকে নিয়ে যাওয়া হয় হোটেল ইন্টারকন্টিনেন্টালে। অজিদের দাবি অনুযায়ী হোটেলে থাকবেন শুধু বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। বাধ্যবাধকতা তৈরি করা হয়েছে হোটেলের প্রবেশে। আশেপাশে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। 3 দিন রুম কোয়ারেন্টিনে থাকবেন অ্যাস্টন এগার, অ্যাডাম জাম্পারা। এরপর 2 আগস্ট অনুশীলনে নামবেন জাস্টিন ল্যাঙ্গার শিষ্যরা। পরদিনই প্রথম টি-20তে টাইগারদের মুখোমুখি হবে ক্যাঙ্গারুরা। জানা গেছে অজিরা এদিন আসলেও তাদের খাবারের কাজসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার জন্য প্রায় 11 সদস্যের একটি দল 10 দিন আগে বাংলাদেশে এসে কোয়ারেন্টিন করছেন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। টানা শর্ত আর নিয়মের বেড়াজালে বন্দী অস্ট্রেলিয়া বাংলাদেশ টি-20 সিরিজ। এবার আর শুধু বায়োবাবলের কড়াকড়ি নয়, সীমিত হয়েছে গণমাধ্যম কর্মী কিংবা বোর্ড পরিচালকদের চলাচলও। মাঠে থাকছে না কোনো ব্রডকাস্টারের ক্যামেরা। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হবে গোটা স্টেডিয়াম পাড়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার শর্ত মেনে কিভাবে আয়োজিত হবে সিরিজটি, তাই থাকছে এবারের প্রতিবেদনে। 4 বছর পর বাঘে টেরায় ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে করোনাকালে পাল্টে গেছে আগের সব হিসেব নিকেশ। বরাবরই নিরাপত্তাকে প্রাধান্য দেওয়া নাক উঁচু অজিরা এবার কোভিড প্রোটোকল নিয়ে আরও কঠোর। এই ইস্যুতে তাদের চাহিদা মোতাবেক জিরো টলারেন্স বিসিবিরও। অস্ট্রেলিয়ার শর্ত মেনে ক্রিকেটার, অফিসিয়াল, গ্রাউন্ডসম্যান, ব্রডকাস্টার, আম্পায়ার সহ সংশ্লিষ্ট সবাই আছেন রুম কোয়ারেন্টাইনে। 10 দিনের এই শর্ত পূরণ করতে না পারায় খেলা হচ্ছে না মুশফিক লিটনদের। একই কারণে নেই বিসিবির প্রধান পিচ কিউরেটর গামিনী ডি সিলভাও। বোর্ড পরিচালকদের জন্য হোম অফ ক্রিকেটের সদর দরজা বন্ধ হয়ে গেছে আরও আগে। কার্যালয়ে গাড়ি প্রবেশেও আছে বাধ্যবাধকতা। 2 নম্বর গেট নয়, বরং 4 নম্বর দিয়ে ঢুকতে হবে সবাইকে। অতিরিক্ত সতর্কতা হিসেবে বিসিবি প্রেসিডেন্ট ছাড়া আর কেউই ব্যবহার করতে পারবেন না লিফট। এমনকি ভিআইপি স্ট্যান্ডেও খেলা দেখার সুযোগ মিলবে হাতে গোনা কয়েকজনের। কোভিডকালে এমনিতেই মিরপুরে গণমাধ্যম কর্মীদের চলাচল হয়েছে নিয়ন্ত্রিত। এই সিরিজে সতর্কতা থাকছে আরও এক ধাপ বেশি। সীমিত সংখ্যক মিডিয়া হাউস পাচ্ছে অ্যাক্রেডিটেশন। ম্যাচের আগে অনুশীলনের ফুটেজ সংগ্রহ হবে নির্দিষ্ট দূরত্বে। এমনকি ম্যাচ চলাকালীন সীমিত হবে চলাফেরা। অফিসিয়াল ব্রডকাস্টার ম্যাচ সম্প্রচারের ক্যামেরাগুলো এবার আর থাকছে না মাঠের কাছাকাছি। জৈব সুরক্ষা বলয়ের বাইরে থাকা কেউই সুযোগ পাবেন না খেলোয়াড়দের ইন্টারভিউ নেয়ার। নিরাপত্তায়ও আগে 2 সিরিজের চেয়ে সতর্কতা থাকছে আরও বেশি। ম্যাচ ও অনুশীলন চলাকালীন পুরো স্টেডিয়াম পাড়ায় নিয়ন্ত্রিত হবে জনগণের চলাচল। 5 স্তরের নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হবে গোটা এলাকা। সাদা পোশাকে থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ সদস্যরা। অবশ্য এমন নয় যে শুধুমাত্র বাংলাদেশের বেলায় শর্তগুলো চাপিয়ে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। উল্টো করোনাকালে হোম অ্যান্ড অ্যাওয়ে সব সিরিজেই একই কোভিড প্রোটোকল মেনেছে তারা। তাই তো বিসিবি সফলভাবে সিরিজ আয়োজন করতে পারলে আদতে তাতে লাভ হবে দেশের ক্রিকেটেরই। মাহবুব রিমন, সময় সংবাদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। ঈদের বিরতির পর শুক্রবার থেকে শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ ফুটবলের লড়াই। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল 4টায় ব্রাদার্সের মুখোমুখি হবে রহমতগঞ্জ। একই সময় কমলাপুর স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে লড়বে উত্তর বারিধারার ক্লাব। ঈদ বিরতি শেষে 24 জুলাই থেকে মাঠে ফেরার কথা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খেলার, কিন্তু লকডাউনের কারণে 6 দিন পিছিয়ে 30শে জুলাই লিগ শুরু করার ঘোষণা দেয় বাফুফে। তারপরও করোনার কঠিন সময়ে লিগ নিয়ে অনিশ্চয়তা ছিল। অবশেষে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার লিগ। 18 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে টেবিলের 10ম স্থানে রহমতগঞ্জ। 1 ম্যাচ কম খেলে 6 পয়েন্ট নিয়ে রেলিগেশনের সংখ্যায় ব্রাদার্স ইউনিয়ন। এদিকে 18 ম্যাচে 31 পয়েন্ট নিয়ে টেবিলের 5-এ চট্টগ্রাম আবাহনী। 17 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে নবম অবস্থানে আছে বারিধারা ক্লাব। 49 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বসুন্ধরা কিংস। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার।
আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীর আটক, জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হলো র্যাব হেডকোয়ার্টারে। গুলশানের বাসায় অভিযানে মাদক ও ক্যাসিনো সামগ্রী জব্দ। আরও 30 লাখ সিনোফার্মের টিকা এখন ঢাকায়। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল 31 আগস্ট পর্যন্ত। করোনায় আরও 239 জনের মৃত্যু। দেশজুড়ে কোভিড যুদ্ধের হাতিয়ার মাত্র 27,000 অক্সিজেন সিলিন্ডার। কয়েক দফা সংকটেও নেই সংখ্যা বাড়ানোর উদ্যোগ। মজুদ বাড়ানোর দায়সারা আশ্বাস কর্তৃপক্ষের। বর্ষা এলেই তলিয়ে যায় কক্সবাজারের নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েন লাখ লাখ মানুষ। ত্রাণ নয়, টেকসই বাঁধের দাবি স্থানীয়দের। এবং শাহজালাল বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজের জায়গা দখল করে রাখা 12টি বিমান নিলামের প্রক্রিয়া শুরু। এখতিয়ার নেই দাবি মালিকদের, আদালতে যাওয়ার হুঁশিয়ারি। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।